নমস্কার। টিম স্ক্যাটার্ড থটস ও টিম ভেল অফ টেলসের যৌথ উদ্যোগে সৃষ্ট উইন্টার গ্রিন ব্রাদার্সের পরিচালনায় যে প্রতিযোগিতা হয়েছিল তার সেরা প্রথম 4টি গল্পের মধ্যে একটি গল্প আজ থাকছে আপনাদের জন্য। এর আগে আপনারা প্রতিযোগিতার 4টি গল্প শুনে ফেলেছেন। আজ শুনবেন পঞ্চমটি। প্রতিযোগিতা থেকে উঠে আসা গল্পগুলি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একবার জানাবেন আমাদের। আপনাদের ভালো লাগলে আবারও কখনো উদ্যোগ নেওয়া হবে এমন প্রতিযোগিতার। ও হ্যাঁ, যারা স্ক্যাটার্ড থটস নিয়মিত শোনেন, আমাদের কাজ ভালো লাগে তাদের জিজ্ঞেস করি, চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তো? গল্পগুলি শেয়ার করা হয় মাঝে মাঝে। ইউটিউবের প্রথম স্বীকৃতি থেকে আমরা মাত্র 6000-এর দূরত্বে। আপনাদের পাশে পেলে তবে তো সাহস হবে ওই সামান্য আলোটার দিকে নতুন উৎসাহে এগিয়ে যাওয়ার। আচ্ছা, আজ তবে আর কথা নয়, আসুন শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, অর্ক চক্রবর্তীর লেখা কেউ জানবে না। অভাবের সর্বস্ব গ্রাস করে নিয়ে তাকে অথই জলে ঠেলে ফেলে দিয়ে পৃথিবীর কোন ভাঙন ধরা ভারসাম্যের সমাধান হয় তার উত্তর মানুষের জানা নেই। সে শুধু জানে বাঁচতে হবে, বাঁচাতে হবে। মাসের পর মাস রুক্ষ অভুক্ষ জমিতে ফাটলের সংখ্যা বাড়তে থাকে, আর একে একে ফাঁকা হতে থাকে ঘর। ভাগ্যদেবতার ক্ষুধার্থ জঠর কারোর কারোর শেষটুকু নিংড়ে নিয়ে তবেই শান্ত হয়। ফাঁকা চাষবাসের উপযুক্ত জমি আজকাল আর সহজে মেলে না। যাদের ক্ষমতা তখন অটুট তারা পাড়ি দেয় অন্য কোথাও। বুকের পাটা শক্ত হলে দেশের মায়া ত্যাগ করতেও বাঁধে না। কমবয়সী ছোকরাটা বলে ওঠে, মাসে মাসে 8 টাকা খুঁড়ো, 8 টাকা। সামনে দাঁড়ায়, খালি আমি যেতে চাই বললেই হবে। উল্টো দিকে থাকা প্রবীণ মানুষটা ধমকে ওঠে, পাগল হয়েছিস? সে যে কাফরির মুলুক, মানুষে মানুষ খায়। ফিরিঙ্গি সরকার দেশে খাইতে দেয় না, সে বিদেশে তোর পেট ভরাবে রে গোমুখ্য। কিন্তু এখানে পড়ে থেকেও যে পেট ভরে না, কি করবে সে? কপালের ফের এমনই যে গ্রামের অবস্থানও নদীর থেকে দূরে। না, বাঁচতেই হবে, বাঁচাতেই হবে। জনা 40 দলটা নিয়ে যেদিন সে রামপুর গ্রামে ঢোকে, তাদের চেহারাতে এখানকার মাটি কামড়ে পড়ে থেকে ফিরিঙ্গি সরকারকে অতিরিক্ত খাজনা দিয়ে আর তার হুকুমে নীল আর আফিমের চাষ করে আধপেটা খেয়ে থাকা মানুষগুলো নিজেদের সাথে কোনো অমিল খুঁজে পায় না। কোত্থেকে আসা হচ্ছে? সন্দেহে দৃষ্টি হেনে জিজ্ঞেস করা হয়। ওই হোথায়, অনেক দূর, জবাব দেয় প্রবীণ মানুষটি। দুচোখ তার কোটরে বসা, রোদে পোড়া রুগ্ন কালো চেহারায় 1 হাত লম্বা ঝকঝকে সাদা দাড়ি। এখানে পৌঁছলে কিভাবে? নদীর বাঁধ ধরে হাঁটতে থাকলাম। 3 দিন 3 রাত। তা এখানে কি জন্য? বছর খানেক অজন্মা গেছে, দয়া করে যদি দুটো। অভিপ্রায় পরিষ্কার হতেই গ্রামের মানুষ এক বাক্যে না করে দিল। নদীর কাছে গ্রাম হলেও জমিদারের জমিতে বেকার খেটে নিজেদের জমির হাল হয়েছে শ্মশানের মতো। যদি বা কিছু করে একটু উন্নতি হয় তো জমিদারের কানে গেলে সঙ্গে সঙ্গে খাজনার দাম দেয় বাড়িয়ে। গোদের ওপর বিস্ফোরা মহাজনের ধার। লোভে পড়ে কিছু লোক বিলেতে তুলোর রপ্তানি করছিল চড়া দামে। সেই দাম পড়ে যাওয়ায় তাদের অবস্থা আরও খারাপ। কাছারি বাড়িতে গিয়ে দুর্দশার কথা জানিয়ে কোনো লাভ হয় না। তবে রামপুর গ্রামের মানুষের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে নবকুমার রায়চৌধুরীর ছেলে অহিভূষণ বাপের বেটা হয়নি। অবশ্য তাতে লাভ যে খুব হয়েছে তা নয়, তফাৎ শুধু খাজনা আদায়ের কৌশলে। নবকুমারের আমলে ধরে নিয়ে আসার চল ছিল, তা লেঠেলরা যথারীতি বেঁধেই নিয়ে আসত। অহিভূষণ সে পথে যায়নি, সে মিষ্টি কথার মানুষ। এই তো সেদিন এই গাঁয়ের বিপিন বিশ্বাস যখন গেছিল তার কাছে খাজনা দেওয়ার অসুবিধের কথা জানাতে, অহিভূষণ স্মিত হেসে তাকে বলে, সে কি কথা? খাজনা না দিলে চলে? খাজনা তো দিতেই হবে। সরকার তো আমায় মাফ করবে না।
হুজুর, প্যাটে দেওয়ারই জুটছে না ঠিক করে, খাজনা কি করে দেব? বলে ওঠে বিপিন বিশ্বাস। হা হা শব্দ করে হেসে ওঠে অহিভূষণ। বোঝো কাণ্ড, তুই পেটে খেয়ে তবে খাজনা দিবি? এটা ভালো বলেছিস বিপিন। দরবারে অট্টহাসির রোল ওঠে। হাসতে হাসতে বলতে থাকে অহিভূষণ, আরে বাপু, মাথা বেশি থাকলে খাজনা দেওয়ায় অসুবিধা হতে পারে, এ কথাটা তো আগে ভাবা উচিত ছিল নাকি? একটি মেয়ের গলা পাওয়া যায়। হুজুর, কিছু যদি মনে না করেন দুটো কথা কইব। অহিভূষণ তাকিয়ে দেখে একটি সদ্য কৈশোরে পা দেওয়া 13-14 মেয়ে বিপিনের পাশে দাঁড়িয়ে। হাসি মুখে বলে, বাপের সাথে তুইও এসেছিস শাসি, শলা পরামর্শ করতে? ভালো ভালো, বল শুনি। দোপা এগিয়ে এসে বলতে থাকে হাসি, হুজুর, শুধু তো খাজনা নয়, তার সাথে তো অনেক কিছুই দিতে হয়। গেলবার আপনি ঘোড়া আনালেন, তার জন্য খাজনার দাম বেড়ে গেল। গিন্নিমার নতুন গয়না কিনলেন, তার জন্যে। সামনে আপনার বাবার মানে বড় হুজুরের বসরি কাজ, তার জন্যেও। বিপিন মেয়ের মুখ চেপে ধরার আগেই অহিভূষণের মুখে একটি কালো ছায়া নেমে আসে ক্ষণিকের জন্য। হুজুর মাফ করবেন, বাচ্চা মেয়ে। এই আক্কেল খাকি, তোকে না বুঝিয়েছি মুখ সামলে কথা কইবি? মেয়েকে ধমক দিল বিপিন। বিপিন, গম্ভীর গলায় বলল অহিভূষণ। ঠোঁটের কোণের হাসিটা যথাস্থানেই আছে। মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে শাসন করিস, তবে খাজনা না দিলে জমিজমা নিলামে উঠবে জানিস নিশ্চয়ই। তাই এখানে দাঁড়িয়ে অযথা বচসা না করে বাড়ি যা। বাড়ি গিয়ে কিভাবে খাজনা দিতে পারবি তাই নিয়ে চিন্তা কর। এত কিছুর মধ্যে বহিরাগতদের জন্য আরও একটা ভাগ করা সম্ভব নয়। তবু গ্রামের সীমানায় নদীর তীরে নিজের দলের সাথে পড়ে থাকল সেই বুড়ো। যদি কিছু জোটেই আশায়, দেহে তার জোর নেই, বেশি দূর যেতেও পারবে না। নদীর থেকে আজলা ভরে জল খেয়ে যখন ক্ষুধা নিবারণ অসম্ভব হয়ে পড়ল, কেউ কেউ ঘাস মাটিও খেতে লাগল। সংখ্যা বেশ কিছু কমে গেল। বাঘেরা সবাই মনে মনে প্রার্থনা করতে থাকে পরের বার যেন তার পালা হয়। খিদের জ্বালায় অস্থির হয়ে যেদিন দুপুরে গৃহস্থ বাড়িতে ঢুকে চুরির দায়ে ধরা পড়ল তার দুজন লোক, মারমুখী গ্রামবাসী এসে তাদের সবাইকে নাক্ষত দিয়ে বিদায় করল। কাকতি মিনতি করে বুড়ো দুপুরটুকু গাছের ছায় কাটাতে চাইল। প্রতিজ্ঞা করল রোদ পড়লেই তারা চলে যাবে। গ্রামবাসীরা তাদের হুমকি দিয়ে গেল যে বিকেলের পরে যেন আর দেখতে না পায় তাদের। মনে মনে সবারই ভয়, না জানি এরপর আরও কিছু করে বসে। পেটের খিদে বড় সাংঘাতিক, মানুষ মানুষ থাকে না। ভাগ্যের অমোঘ নিয়মে তাও দেখতে হলো গ্রামের মানুষকে। সূর্যাস্তের পর বিপিনের বাড়িতে একটা কুপির আলো জ্বালানো হয়। জ্বালাতো হাসি, তার বাপের জন্য। সেই আলো হাতে করে যে পথ ধরে বিপিন আসে, সেই পথ ধরে খানিকটা এগিয়ে গিয়ে তার ফেরার অপেক্ষায় থাকত সে। বিপিন অনেকবার বারণ করা সত্ত্বেও কোনো লাভ হয়নি। প্রতিবেশী বলতে শুধু খানিকটা দূরে হলধর ঘোষের বাড়ি, তারপরে বড় রাস্তার উপর আধ মাইল গেলে পাশের পাড়া, আর ধানক্ষেতের মধ্যে দিয়ে দক্ষিণ দিকে গেলে জমিদার বাড়ি। তবে সাধারণ মানুষ অন্য রাস্তা দিয়ে ঘুরেই যায়। বড় ফাঁকা জায়গাটা। তার স্ত্রী উষা তাকে আশ্বস্ত করে বলে, যাক না, এইটুকু তো, ওর কিছু হবে না। মেয়ের যে বাপন্ত প্রাণ তা খুব ভালোই জানত উষা। মাঠের মধ্যে সেই মৃদু কুপির আলো দেখতে দেখতে বাড়ির পথ ধরত বিপিন। ক্ষুদ্র কিন্তু জোরালো সেই আলো, তার মেয়ে হাসির মতোই। যেদিন দুপুরে বুড়োর দলের সঙ্গে বোঝাপড়া হলো, সেদিন সন্ধেবেলা ধান ক্ষেতের এক মানুষ সমান লম্বা লম্বা ধান গাছগুলো দেখতে দেখতে খুশির মেজাজেই মাঠ থেকে ঘরে ফিরছিল বিপিন। আর সপ্তাহ দুয়েক পরেই ধান তোলার কাজ শুরু হবে। দূর থেকে হাসিকে আলো নিয়ে এগিয়ে আসতে দেখল বিপিন। কয়েক পা এগিয়ে এসে আলোটা হঠাৎ নিভে গেল। সেটা আবার জ্বলে না ওঠায়
মনটা কেমন করলো তার। দ্রুত পা চালালো সে। খানিকটা দূরে ধান ক্ষেতের মধ্যে থেকে একটা ঝটাপটির শব্দ ভেসে এলো। জমিদারের লেটেল বুনো শুয়োর টুয়োর তাড়াচ্ছে বোধ হয়। বাড়ির কাছে আসতেই অন্ধকারে পায়ে কি যেন একটা ঠেকল। ঝুঁকে পড়ে মাটির ওপর পড়ে থাকা কুপিটাকে তুলে নিল হাতে। এগোতে যেতেই উষার সঙ্গে ধাক্কা। মেয়ে কোথায়? ভীত কণ্ঠে জিজ্ঞেস করে প্রায় মিলিয়ে যাওয়া আলোয় চারিপাশে উদ্ভ্রান্তের মতো তাকাতে লাগলো উষা। আমতা আমতা করে বিপিন বলে উঠল, আমি আস্তে আস্তে দেখলাম যেন শুধু কুপিটা পড়ে আছে। কি হয়েছে গা? হাসি, 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 কোথায় গেলি মা? হাসি। পাগলের মতো তার নাম ধরে ডাকতে ডাকতে এখানে ওখানে দৌড়তে লাগলো উষা। হতভম্ব হয়ে কিছু বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করলো বিপিন, আরে কি হয়েছে বলবে তো? সর্বনাশ হয়ে গিয়েছে। কারা যেন এসেছিল, আমি টের পেয়েছি। হ্যাঁ, হাসি, হাসি, হাসি। এবারও সাড়া মিলল না। হলধর ঘোষের কাছেও কোনো খোঁজ পাওয়া গেল না। ধীরে ধীরে উষার ডাক হাহাকারে পরিণত হল। গ্রামবাসীদের সাথে যখন স্ত্রীকে নিয়ে জমিদার বাড়িতে পৌঁছল বিপিন, তখন অনেকটাই দেরি হয়ে গেছে। ইঙ্গিত যে বহিরাগতদের ওপরেই তার বলে দিতে হয় না। অহিভূষণ রায়চৌধুরী স্বয়ং ব্রাউন সাহেবের মদত নিয়ে লোক লাগিয়ে তাদের সাথে বেরিয়ে পড়ল। নদীর পার এবং তার আশেপাশের অনেকটা জায়গা ধরে খোঁজাখুঁজি করেও তাদের দল বা হাসির কোনো সন্ধান মিলল না। ডাক ছেড়ে কেঁদে পথের ওপর লুটিয়ে পড়ে উষা। বিপিন ব্যস্ত হয়ে পড়ল তাকে সামলাতে। বুক চাপড়াতে চাপড়াতে চিৎকার করে কাঁদতে লাগলো উষা। আমি বলছিলাম গো, আমি বলছিলাম আমার দোষে মেয়েটার এমন হলো গো। আমার দোষে মেয়েটার এমন হলো। অহিভূষণ সান্ত্বনা দিয়ে তার মাথায় হাত রেখে বলতে লাগলো, কাঁদিস না উষা, ভেঙে পড়িস না এখনই। ওকে ঠিক খুঁজে বের করবো আমি। আমার আনন্দীয় তো তোর মেয়েরই বয়সী, তাই তোর দুঃখটা বুঝতে পারছি। এখনই ভেঙে পড়িস না মা। ভেলকির মতো কাজ হলো যেন। উষা হঠাৎ চুপ করে গিয়ে একদৃষ্টে তাকিয়ে থাকলো অহিভূষণের দিকে। হাঁফানোর মতো শব্দ করে নিঃশ্বাস নিতে লাগলো। অহিভূষণ বিপিনের উদ্দেশ্যে বলল, ওকে আগে বাড়ি নিয়ে যা, আমরা আরো কিছুক্ষণ খুঁজে দেখব। ঠিক সুরাহা হবে, চিন্তা করিস না। বিপিন হাত জোর করে কিছু বলতেই যাচ্ছিল, তখনই তার হাতটা চেপে ধরে তাতে ভর দিয়ে দুপায়ে উঠে দাঁড়ায় উষা। অদ্ভুতভাবে জরিপ করতে থাকলো অহিভূষণকে। টেনে টেনে শ্বাস নিচ্ছে, তারপর মাথা নেড়ে বলল, আপনি ঠিক বলেছেন হুজুর, সুরাহা হবে। মাথা নেড়ে সায় দিয়ে কঠিন স্বরে অহিভূষণ বলল, অবশ্যই। কারো এত স্পর্ধা নেই যে অহিভূষণ রায়চৌধুরীর প্রজাদের গায়ে হাত দেয়। তুই বাড়ি যা, আমি দেখছি। বাকিদের নিয়ে হাঁটা লাগালো অহিভূষণ। সেদিকে ক্ষণিকের জন্য চেয়ে তার বরের উদ্দেশ্যে বলল উষা, আষ্টে গন্ধ পাচ্ছ? বিপিন থতমত খেয়ে জবাব দেয়, কই না তো। মাথা নাড়তে নাড়তে উষা বলল, ঠিকই আছে, ওই মেয়েরে আর পাওয়া যাবে না। বাড়ি চলো, ওই মেয়েরে আর পাওয়া যাবে না। ধক করে ওঠে বিপিনের বুক। মানে কি বলছো? সে কথার উত্তর না দিয়ে বাড়ির পথ ধরে উষা। দুদিন ধরে লাগাতার খোঁজাখুঁজি করেও হাসির যখন কোনো হদিশ পাওয়া গেল না, বিপিন নিজের রাগ হতাশা সব বার করতে লাগলো তার স্ত্রীর ওপর। ওই বীজ মুখে তুই কেন বললি আমাদের মেয়ে আর ফিরবে না? যা যা যা, ডুবে মর হারামজাদি। উষা পাথরের মতো চুপচাপ বসে থাকে, মুখে একটাও দানা কাটে না। মাঝে মাঝে বিড়বিড় করে বলতে থাকে, আমার দোষ, সব
আমার দোষ, আমার দোষ। তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে দেখে হলধর আর তার স্ত্রীর মনে আশঙ্কা জাগে। হলধর চিন্তিত মুখে বলে ওঠে যে সেসব কথা বাদ দিয়ে সে যেন এবার স্ত্রীর দিকে মন দেয়। তার অবস্থা মোটেই সুবিধার লাগছে না। উষার মাথায় হাত বোলাতে বোলাতে তার স্ত্রী বলে, সে তো মেয়ের মা, ভগবানের উপর ভরসা রাখতে, একটু সময় দিতে, ঠিক ফিরে আসবে হাসি। একদিন আর মাঠে যায়নি বিপিন। হাসি নিখোঁজ হয়েছে 4 দিন হল। জমিদার যদিও আশ্বাস দিয়ে রেখেছে, মানসিক অবসাদ আর প্রচন্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল দুপুরে। সন্ধে নাগাদ ঘুম ভাঙে তার। রান্নাঘরে আলো জ্বলছে দেখে সেদিকে গিয়ে দেখে উষা উনুন ধরিয়ে হাঁড়িতে ভাত চড়িয়েছে। পাশে জ্বলছে তেলের কুপিটা। আগুনের দিকে তাকিয়ে বিড়বিড় করে সে বলছে, না, দোষ শুধু আমার নয়, তবে নিজের দোষের মাসুল আমি দেব। যার ভরা পেটেও খিদে মেটে না, সেও দেবে। গা থেকে গন্ধ অত সহজে যাবে না। মেয়ের খোঁজ ঠিক পাবো। কি হয়েছে গো, কি বলছো? জিজ্ঞেস করে বিপিন। থেমে যায় উষা। কোনো উত্তর না দিয়ে হাড়ির ঢাকাটা খুলে দেখতে থাকে। উষা, আবার ডাকে বিপিন। হাড়ির ঢাকাটা মাটিতে নামিয়ে রেখে শাড়ির আঁচলটা মোটা করে জড়িয়ে আগুনের ওপর থেকে হাড়ি নামাতে নামাতে উষা শুধু বলে, খেয়ে শুয়ে পড়ো তাড়াতাড়ি। বিপিনের মনের অবস্থা বিশেষ ভালো না থাকায় কথা বাড়াতে ইচ্ছে করল না তার। তাড়াতাড়ি খেয়ে নিয়ে দুজনেই শুয়ে পড়ল। খানিকক্ষণ এপাশ ওপাশ করে ঘুমিয়ে পড়ল বিপিন। উষা সারা রাত জেগে থাকল। পরের দিন খুব ভোরে উঠে জলের কলসিটা নিয়ে বেরিয়ে পড়ল উষা। নদীর কাছে পৌঁছে হাঁটতে থাকলো পাড় ধরে। বহিরাগতের দলটা যেখানে ঘাঁটি কেটেছিল তার থেকে আরো খানিকটা এগিয়ে গেলে নদীর বাঁক পড়ে। তার ঠিক ওপারেই কুশির বাগের জঙ্গল। জঙ্গলটার বদনাম থাকায় সেদিকে বিশেষ কেউ যায় না। মুঘলদের আমলে নাকি ওখানে বন্দীদের হত্যা করে গোড় দেওয়া হতো। আর ওই বাঁকের জলে প্রচুর চোরা স্রোত রয়েছে। এত ভোরে এদিকে বিশেষ কেউ থাকে না। 2-1 দাঁতন করতে বেরিয়েছে। তাদের কেউ উষাকে চিনলেও তাকে দাঁড় করিয়ে যে দুটো কথা বলবে সে সাহস পেল না। কি বা জিজ্ঞেস করবে তাকে? কেমন আছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা? সন্তান হারানোর খাজে এখনো দকদকে তার মনে। বাঁকের কাছে এসে দাঁড়ায় উষা। পাড়ের কাছাকাছি এসে নদীর জলে পা ভিজিয়ে কলসিতে জল ভরতে থাকে সে। জলের স্রোতে কলসি ধরে থাকা দায়। কলসির মুখে শাড়ির আঁচলটা জড়িয়ে কষে প্যাঁচ লাগালো। ভরে উঠল কলসি। খানিকক্ষণ সেটার দিকে চেয়ে থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল জলে। দূর থেকে যারা দেখছিল তারা কিছু বোঝার আগেই তলিয়ে গেল উষা। আর একটু বেলার দিকে জমিদার বাড়ির মস্ত ঠাকুর দালানে কুমোর নীরাতপ পাল মা দুর্গার মূর্তি তৈরির খড়ের কাঠামোতে সবে খড় বাঁধা শুরু করেছে। হঠাৎ টলতে টলতে সেখানে উপস্থিত হয় বিপিন বিশ্বাস। তাদের দালানের মেঝেতে মাথা ঢুকে ঢুকে চিরতরে নিজের প্রকৃতিস্থতা খোয়ায় সে। তার শেষ সম্বল তার উষাও আজ ছেড়ে চলে গেল, যেন তার নারী ছেড়ে নিয়ে। বিলুপ্ত প্রায় স্মৃতির একটি ছেঁড়া অংশের মতো প্রাচীন ধ্বংসাবশেষটি দাঁড়িয়ে আছে আজ বহুদিন। কোনো এক সময়ের গোলাকৃতি ধরনের মন্দিরটি রায়চৌধুরীদের জমিদারি স্থাপনের বহু আগেই তৈরি। আকারে বেশ ছোট নির্মাণটি যে মন্দির বা তারই অবশিষ্ট অংশ তা বেশ বোঝা যায়। সামনেটায় যেখানে প্রবেশদ্বার থাকার কথা সেখানে 2 মানুষ গলে যাওয়ার মতো একটা মস্ত বড় ফাটল হাঁ করে আছে। লক্ষ্য করলে বোঝা যায় ফাটলটি মন্দিরের সামনের কোনো প্রসারিত অংশ ভেঙে পড়ায় সৃষ্টি হয়েছে। ভেতরের ভাঙা দেওয়ালের গায়ে মাঝারি আকারের কিছু খোপ কাটা। সব মিলিয়ে 16টা খোপের 10টা অক্ষত আছে।
প্রত্যেকটি খোপের মধ্যে একটি করে অজ্ঞাত দেবী মূর্তি। প্রত্যেক দেবী কোনো না কোনো প্রাণীর পিঠের ওপর দাঁড়ানো। কিন্তু সাধারণ দেবদেবীদের যেরকম বাহন থাকে তার থেকে কিছুটা আলাদা। কাঁকড়া, মাছ, বৃহদাকার সাপ, শেয়াল ইত্যাদি। বাকি 6টা খোপের অবশিষ্ট খুঁটিয়ে দেখলে তাদের বিষয়বস্তু খানিকটা আন্দাজ করা যায় ঠিকই, তবে কৌতূহল কেটে যেতেই মনের ভেতরে একটু অস্বস্তি দেখা দেয়। আদতে কত বড় ছিল মন্দিরটা ঠিক আন্দাজ করা যায় না, তবে 2টো ঘর এখনো অক্ষত আছে। পেছনের ঘরটা আকারে বেশ বড় এবং ছাদহীন। ঘরের মাঝখানে একটা পাথরের বেদি এবং তার উপর একটা লম্বা কালো পাথরের তৈরি নলাকার কিছু বসানোও ছিল এক সময়, যা এখন ভেঙে গেছে। সামনের ঘরটা আকারে একটু ছোট হলেও মাথার পরে ছাদ আছে। সেই ফাটল ধরা ছাদ থেকে সর্পিল আকারে নেমে আসা শেকড় বাকড় আর বটের ছুরি মাটি থেকে খানিকটা উঁচুতে এসেই থেমে গিয়েছে, যেন বহুদিনের শুকনো পচা পাতার গালিচা বিছানো মেঝেতে শুয়ে নিশ্চিন্তে ঘুমোনো মানুষটার সুবিধার্থেই তাদের এই সংযম। বেশ কয়েকদিন এখানে সেখানে ঘুরে অবশেষে দিন 15 আগে এই পোড়ো মন্দিরে এসে ঠাঁই নেয় বিপিন। 1 মাসের মধ্যেই তার চেহারাতে অপ্রকৃতিস্থতার ছাপ প্রবল। উস্কো খুস্কো চুল, নোংরা চেহারা, জীর্ণ পোশাক আশাক। মেঝের ওপর কিছু খাবার দাবারের অবশিষ্ট আর 1 স্তূপ ছাই পড়ে আছে। বিপিনের যজ্ঞের ছাই। বিপিন প্রায় রাতেই নাকি যজ্ঞ করে। জমিদার বাড়ির পিছনের দিকটায় এমনিতেই বিশেষ কেউ যায় না। এখন মজে যাওয়া পুকুরটায় একসময় মাছের চাষ ছিল। নবকুমার চৌধুরী মারা যাওয়ার পর তার ছেলে অহিভূষণ তা নিয়ে আর মাথা ঘামায়নি। পুকুরের পিছনে গভীর জঙ্গল। আধভাঙা সুপ্রাচীন অজ্ঞাত দেবী মন্দিরও যে জমিদার বাড়ির কোনো কাজে লাগবে তাও কেউ মনে করেনি। অহিভূষণের পিতা কেদারনাথ রায় চৌধুরী একবার খোঁজ খবর করেছিলেন। প্রত্নতত্ত্ব বিভাগের উইলিয়াম কার্লাইল নামে এক সাহেবের সাথে তার যোগাযোগ থাকায় পুরাতনের প্রতি একটু ঝোঁক তার ছিল, কিন্তু সেও কিছু সুরাহা করতে পেরেছিল বলে জানা যায়নি। তবে জঙ্গলটা বাড়ির পিছন থেকে শুরু হয়ে পূর্ব দিকে কুশিবাগের সাথে মিলে আরও গভীরে চলে যায় এরকম একটা আন্দাজ তিনি করেছিলেন। সুতরাং বিপিনের খোঁজ পাওয়া প্রায় অসম্ভব হয়ে যেত যদি না রাতের অন্ধকারে দূর থেকে জঙ্গলের ভিতর জ্বলতে থাকা বিপিনের যজ্ঞের আলো কারোর চোখে না পড়ত। যজ্ঞ অবশ্য বিপিন করে না। একজন গরিব অশিক্ষিত চাষাভূষ মানসিক ভারসাম্যহীন মানুষের পক্ষে ব্রাহ্মণ্য শাস্ত্রে পারদর্শিতা দেখানো অসম্ভব। তবে শুকনো পাতা আর মরা গাছের ডাল জোগাড় করে ধৈর্য ধরে পাথর ঘষে জ্বালিয়ে অন্ধকার দূর করার একটি অতি সাধারণ এবং অতি আদিম মনুষ্য প্রবৃত্তি এখনো বজায় আছে তার মধ্যে। বড় রানীমা প্রভা দেবীর হুকুমে বিপিনকে খাবার দিতে এসে যারা তাকে আড়াল থেকে আগুনের সামনে বসে প্রলাপ সহকারে হাত পা ছুঁড়তে দেখেছে, তাও বোধহয় তার অস্থির মনের ভেতর এক বেদনাদায়ক স্মৃতি চাপা দেওয়ার আকুল চেষ্টা। যার কেউ নেই তাকে দেখে কে? তবুও মহাবিশ্বে যদি কেউ শোনে তার আকুতি। তবে বৃদ্ধ শ্যামাপদ যেদিন রাতে খাবার দিতে এসেছিল অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পর তার মনে হয়েছিল বিপিন যেন একটা ঘোরের মধ্যে আছে। গভীর ঘুমেও বাঁশির শব্দটা ঠিক কানে পৌঁছয় বিপিনের। আস্তে আস্তে চোখ খোলে সে। এক মুহূর্তের জন্য একটা অদ্ভুত ভালো লাগায় অবশ হয়ে যায় তার শরীর। করুণ কিন্তু বড় মধুর সে সুর। পর মুহূর্তেই ধর্মর করে উঠে বসে সে, স্নায়ু সজাগ, রাগান্বিত চোখ। মাথার ভেতরটা কেমন যেন ব্যথা করে ওঠে। অভিমানী শিশুর মতো মেঝেতে উত্তেজিতভাবে দুপা জোরে জোরে ঘষে কয়েকবার। শুকনো পাতা ছত্রাকখান হয়ে বেরিয়ে আসে বহুদিনের পুরনো মেঝে। বাইরে থেকে আসা দিনের আলো
মেঝের ওপর আবছা হয়ে আসা একটি গোলাকৃতি চিহ্ন ফুটিয়ে তোলে। চেনা, কিন্তু পুরোপুরি বোধগম্য হয় না। আগের রাতের পাঠানো খাবারের থেকে একটি আধ খাওয়া আপেলের টুকরো তুলে বাইরে ছুঁড়ে মারে বিপিন। তারপর রাগে গজগজ করে বলে ওঠে, হারামজাদি। দিব্যেন্দু বাড়ুজ্যের বউ নিপাকে গালমন্দ শুধু বিপিনই করে না, তার এই বাঁশি বাজানোর অভ্যেস গ্রামের প্রায় কারোরই পছন্দ নয়। বিয়ের পর থেকেই দিব্যেন্দুকে হামেশাই শুনতে হয়েছে, মাইয়া মানসে বাঁশি বাজায়, এ আবার কেমনতর কথা। ও মা, মেয়ের আবার বেটা ছেলে হওয়ার শখ কেন? বাড়ুজ্যে, তোমার কবিরাজি পথে কি এই রোগ সারবে, নাকি সাহেবী দাওয়াই দরকার? হ্যাঁ? লজ্জায় মুখ লাল হয়ে যেত দিব্যেন্দুর। সত্যি বলতে বিয়ের আগে বউয়ের এই উদ্ভট শখের কথা দিব্যেন্দু কেন, নিপার বাবা মাও জানত না। দিব্যেন্দু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করেছিল, সে কি, তোমার বাবা মা জানতেন না? কিন্তু তুমি তখন বাঁশি বাজাতে না? হ্যাঁ, কিন্তু লুকিয়ে লুকিয়ে, শুনতে পেলেও ধরতে পারতো না। আর ধরবে কি, এত সুন্দর বাঁশি শুনে কি কেউ তেড়ে আসে নাকি? ভাবতো কোনো ছেলেই বাজাচ্ছে। দুষ্টুমির ভঙ্গিতে ভ্রু নাচিয়ে জবাব দিয়েছিল নিপা। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে এক মনে নিপার বাঁশির স্বরে মোহিত হয়েছিল দিব্যেন্দু। তার দিকে পিঠ করে খোলা জানালার সামনে একটি জল চৌকির ওপর বসে ধ্যানমগ্ন যোগিনীর ন্যায় বাঁশি বাজাচ্ছে নিপা। একরাশ ঢেউ খেলানো খোলা চুল, প্রায় কোমর ছাপিয়েছে। তার লম্বা চঞ্চল আঙুলগুলো অনায়াসে খেলা করে বেড়াচ্ছে বাঁশির ওপর। এই সুরটা নতুন তুলেছে নিপা। প্রথম প্রথম একটু খাপছাড়া হলেও আজকে যেন পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। বড়ই সুন্দর এবং করুণ সেই সুর, অনেকটা যেন ঘুম পাড়ানি গানের মতো। তার সম্মোহনী শক্তির কাছে পরাজিত না হয়ে উপায় নেই। দিব্যেন্দুর মন বলে যে যাই বলুক না কেন, এটা তার স্ত্রীর কোনো ত্রুটি নয়, এ তার এক বড় গুণ। হঠাৎ করে মুখ থেকে বাঁশিটা নামিয়ে তার দিকে ফিরেই কৌতুক মেশানো গলায় বলে ওঠে নিপা, আজ কি শুধু আমাকে দেখেই কাটাবেন কবরেজ বাবু? রোগীরা কি কেউ এমুখো হবে না বলে ঠিক করেছে? আকস্মিকভাবে হকচকিয়ে গিয়ে নিজেকে সামলে নেয় দিব্যেন্দু। ভেড়ালের পায়ের শব্দও পেয়ে থাকে নিপা। হেসে বলে, না এলে কিসের আপত্তি? তোমার সাথে একাকিত্ব যাপনের অভিজ্ঞতা তো বড়ই মধুর হয়। ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসে নিপা। দোপা এগিয়ে এসে তার পাশে মেঝেতে বসে দিব্যেন্দু। নিপা স্নান করেছে একটু আগে, ভেজা চুলগুলো শুকোয়নি তখনও। আবারও নিপাকে প্রথম দেখার দিনের মতো আজকে দেখেও মনে মনে খুব কুণ্ঠিত বোধ করল সে। হতগুচ্ছিত চেহারা না হলেও মানুষের বাহ্যিক রূপেই যদি শেষ কথা হতো, নিপার পাশে দাঁড়ানোর যোগ্যতা সে কোনোদিনও অর্জন করতে পারত না। ওই সাবলীল জলস্রোতের মতো হাসি, স্নিগ্ধ দুটি চোখের সরল কিন্তু গভীর চাহনি, যার তল পাওয়া বড়ই কঠিন। কৃষ্ণকায় ছিপছিপে চেহারাটি যেন কোনো অজানা সৃষ্টিকর্তার চরম শিল্পকর্মের উদাহরণ, যাকে পরিপূর্ণতা দিয়ে মানবজাতির অপূর্ণতাকে পরিহাস করতে চেয়েছিলেন তিনি। নিজের স্বাক্ষর হিসেবেই রেখে যান তার গলায় একটি তিল। হায় ঈশ্বর, সেই মেয়েটি কি তাকে দেখে হতাশ হয়নি সেদিন? মনে মনে সে কি কোনো সুপুরুষ আশা করেনি? দিব্যেন্দু সেই দিনই ঠিক করে ফেলে, একজন ভালো মানুষ হয়েই না হয় মন জয় করবে তার। জানালার বাইরে তাকিয়ে শাড়ির আঁচল দিয়ে বাঁশিটা মুছতে থাকল নিপা। বাঁশিটাকে যেন আজ একটু বেশি লম্বা দেখাচ্ছে। সেটা দেখতেও একটু অন্যরকম, সাদা ফ্যাকাশে রঙের কোনো ধাতু জোড়া দিয়ে বানানো, তবে সুরে কোনো ত্রুটি নেই। দিব্যেন্দু তাকে জিজ্ঞেস করে, সকালের বড়িটা খেয়েছো?
সঙ্গে সঙ্গে নিপা নাটকীয় ভঙ্গিতে কপালে দুহাত ঠেকিয়ে বলে, দোহাই কবরেজ বাবু, ওই বড়ি আর তার সাথে ওই দুর্গন্ধওয়ালা চূর্ণ খাওয়ানো বন্ধ করুন। একদিন একটু মাথা ঘুরে পড়ে গিয়ে বেঁচে গেলেও আপনার ওই পথ্যকে আমি নির্ঘাত মারা যাব। মেয়েদের মাঝে মধ্যে ওরকম হয়। পুরুষ মানুষের বই পড়া বিদ্যে দিয়ে যদি সবই বোঝা যেত তাহলে তো হয়েই গেছিল। মাথা ঘুরে পড়ে গিয়ে শরীর বেঁকে যাওয়া, চোখ উল্টে যাওয়াটা মেয়েদের মধ্যে যে খুব স্বাভাবিক জিনিস তা একেবারেই নয়। 10-15 দিন আগে সেটাই হয়েছে নিপার সাথে। আর আরও অস্বাভাবিক হলো অল্পক্ষণের মধ্যেই নিপার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা, যেন কিছুই হয়নি। গর্ভবতী মহিলাদের অনেক সময় মাথা ঘোরে, গা বমির ভাব দেখা যায়। মনে আশা নিয়ে নিপাকে জিজ্ঞেসও করে দিব্যেন্দু, কিন্তু হেসে অস্বীকার করে নিপা। হতাশ হয় সে। বিয়ের বছরখানেক পরেও সন্তান সম্ভাবের কোনো চিহ্ন নেই। কৌতুকের সাথে মাথা নাড়তে নাড়তে দিব্যেন্দু বলে, আচ্ছা, দেখা যাক। তা বলছি, সকালে কি কিছু জুটবে? মনের খিদে মিটলেও পেট যে চুই চুই করে। জলচৌকি থেকে উঠতে উঠতে খুব স্বাভাবিক গলায় নিপা বলে, আনছি। তার আগে একটা খারাপ খবর আছে। নীরাতব কাকা কাল রাতে মারা গেছেন। খুব সম্ভবত খুন হয়েছেন। নিপা যেন মাথায় বাড়ি মারল দিব্যেন্দুর। হ্যাঁ, নীরাতব কাকা খুন? তোমায় কে বলল? হাতের বাঁশি দেওয়ালের একটা তক্তার ওপর রেখে শাড়ির আঁচল দিয়ে দাগটা মুছতে মুছতে একইভাবে বলতে থাকে নিপা। হ্যাঁ, শিরদাঁড়া ভেঙে বার করা হয়েছে। আমাদের এখানে তো আর বাঘ ভাল্লুকের উৎপাত নেই। রতিনাপিতদের বাড়ির পিছনের মাঠে। তুমি পারলে একবার যেও। কিন্তু কাল রাতে কখন? কেউ তো কিছু তো টেরও পেলাম না। তুমি জানলে কেমন করে? উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে দিব্যেন্দু, পায়ে যেন জোর নেই। আঁচলটা কোমরে পেঁচিয়ে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যায় নিপা। যেতে যেতে বলতে থাকে, বারে, খুন কি তোমার ঘরের পাশে হয়েছে নাকি? আর তোমার যা ঘুমের বহর, ঘরে ডাকাত পড়ে আমাকে তুলে নিয়ে গেলেও তা টের পাবে না তুমি। এরকম নির্বিকারভাবে কথাগুলো বলল নিপা, যেন কিছুই হয়নি। ঘর থেকে বেরিয়ে বাইরে উঠোনে এসে দাঁড়ায় দিব্যেন্দু। মনটা তার অস্থির হয়ে আছে। নীরাতব পাল রামপুর গ্রামের নাম করা কুমোর। অহিভূষণ রায়চৌধুরী ঘটা করে দুর্গাপুজো, কালী পুজো শুরু করায় মূর্তিশিল্পী হিসেবে নাম করেছে বছর দুয়েকের মধ্যেই। খুবই সাধারণ এবং সজ্জন মানুষ। স্ত্রী মারা যাওয়ার পর একাই থাকতেন। তবে হালে নাকি একটু মাথায় ছিট ধরেছিল তার। নির্ধর, মানে তার 2 শিক্ষানবিশের একজন, তাকে এসে ব্যাপারটা জানায়ও। দিব্যেন্দু কথা দিয়েছিল গিয়ে দেখে আসবে একবার। কিন্তু সেই মানুষটি এরকম নৃশংসভাবে খুন হলো কেন? কিসের জন্য? তার তো কোনো শত্রু থাকার কথাই নয়। একটা পাত্রে কিছু মুড়ি আর নারকেল মেখে এনে দিব্যেন্দুর হাতে দিল নিপা। খেয়ে নাও, তারপর যদি পারো তো একবার যাও। তুমি কার থেকে জানলে? আবারও জিজ্ঞেস করলো দিব্যেন্দু। একটা শনের ঝাঁটা তুলে উঠোনটা ঝাঁট দিতে দিতে নিপা জবাব দিল, ওই তো মালতী পিসি মিঠু দিয়ে এরা বলা বলি করছিল। বাটি হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকলো দিব্যেন্দু। খাবার ইচ্ছেও নেই আর তার। কোথাও কিছু একটা মিলছে না যেন। একটু ভেবে এসে বলল, এর মধ্যে গ্রামে কি কেউ এসেছে নাকি বাইরে থেকে? মাসখানেক আগেও ও পাড়ার বিপিন কাকার সেই খিদের জ্বালায় মানুষে খাবার চুরি করতে পারে, মানুষ খায় বলে তো শুনিনি। বলে ঝাঁটাটা দেওয়ালের গায়ে হেলান দিয়ে রেখে মেঝে থেকে একটা উপর করে রাখা ঝুড়ি তুলে নিয়ে ঘরে ঢুকে গেল নিপা। মাথার ওপর চিল শকুনের বৃত্তটা চক্রাকারে ঘুরে চলেছে এক নাগারে। উর্দিধারী ব্রাউন সাহেব জমিদার অহিভূষণ আর 2-1 লেঠেলকে নিয়ে
গ্রামবাসীদের ভিড়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কথোপকথনে ব্যস্ত। তাদের থেকে হাত তিনেক দূরে দুজন অধস্তন এদেশীয় পুলিশ কর্মচারী মাঠের ওপরে সাদা কাপড়ে চাপা দেওয়া একটি বস্তুর পাশে দাঁড়িয়ে সমানে শেয়াল কুকুর তাড়াচ্ছে। আর একদিকে 5-6 জন মানুষের আর একটি জটলার মধ্যে একটু গন্ডগোল দেখা গেল। একটু কাছে যেতে দিব্যেন্দু বুঝতে পারল একজনকে সামলানোর চেষ্টা চলছে। তৃতীয় দলটার মধ্যে নির্ধরের সাথে যোগাযোগী হতেই সে এগিয়ে এলো দিব্যেন্দুর দিকে। ও দিব্যেন্দুদা, দেখো না, প্রহ্লাদ এসেছিল গো ধরে, দেখে ঠিক থাকতে পারেনি, বমিও করেছে। তুমি তো জানোই ও কেমন, একবার এসো তো। কাঁদো কাঁদো মুখ করে বলল নির্ধর। প্রহ্লাদ নিরাতপ পালের দ্বিতীয় শিক্ষানবিশ। ছেলেটা কবি সাদাসিধে, বুদ্ধিশুদ্ধিও একটু কম, তবে দুজনেই নিরাতপ পালকে প্রচণ্ড শ্রদ্ধা করে। দিব্যেন্দু এগিয়ে গিয়ে দেখে মাটিতে বসে হাপুস নয়নে কাঁদছে প্রহ্লাদ। দুজন তাকে ধরে রেখেছে। দিব্যেন্দু উবু হয়ে বসে প্রহ্লাদের মাথায় হাত রেখে বলল, প্রহ্লাদ, ওরকম করে না বাবা, শান্ত হও, শরীর আরো খারাপ করবে। তারপর নির্ধরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কবার বমি করেছে? একবারই করেছে গো, কত বারণ করলাম যে আসিস না, কথা শোনে না একটাও। জবাব দেয় নির্ধর। দিব্যেন্দু বাকিদের উদ্দেশ্যে বলে, আপনারা ওকে বাড়িয়ে নিয়ে যান, এভাবে ওকে এখানে রাখলে আরো অসুস্থ হয়ে পড়বে। তারপর প্রহ্লাদের মাথায় আরেক প্রস্ত হাত বুলিয়ে বলে, প্রহ্লাদ এসো, ওঠো, তুমি বাড়ি যাও, আমরা সবাই আছি এখানে, কোনো চিন্তা নেই। আর বাড়ি গিয়ে কি হবে গো, কি হবে? কাকা নিজের সাথে আমাদেরও শেষ করে দিয়ে গেল, তার পাপের বোঝা আমাদেরও বইতে হবে গো দিব্য দাদা। যে কয়জন দাঁড়িয়েছিল তাদের মধ্যে একটু চাঞ্চল্য দেখা দিল। নির্ধর মৃদু ধমক দিয়ে বলল, এই কোনো পাপ টাপ নয়, তুই উঠে আয়, বাড়ি চল। প্রহ্লাদ হঠাৎ কান্না থামিয়ে রাগান্বিত চোখে নির্ধরের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, তোকে সেদিন থেকে বলে আসছি, শুনিস আমার কথা? দেখ কি হলো, দেখ, এটা কি মানুষের কাজ নাকি? এটা অভিশাপ, অভিশাপ, কারোর রক্ষে নেই। দেবেন্দু বুঝতে পারল প্রহ্লাদ কোনো কারণে ভয় পেয়েছে। তার সরল মনে ভয়ের বহিঃপ্রকাশ এই কান্না। তাকে জিজ্ঞেস করল, কি বলেছিলি প্রহ্লাদ, কিসের অভিশাপ? হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছে প্রহ্লাদ বলল, নিরাতপ কাকা মায়ের মূর্তি বানানোর সময় নাকি আরো একবার আমিষ খেয়েছিল, আর খাইয়েছিল ওই উনি। বলে আঙুল তুলে ব্রাউনের সাথে কথা বলতে থাকা অহিভূষণ রায়চৌধুরীর দিকে দেখায়। নির্ধর সঙ্গে সঙ্গে বন্ধুকে আড়াল করে দাঁড়িয়ে বলে, আহ, কি সব বলছিস ভুলভাল, কি শুনতে কি শুনেছিস, আয় ওঠ। আশেপাশের গুঞ্জনটা বেড়ে গেল। ধার্মিক নিষ্ঠাবান নিরাতপ পাল যে এরকম কেলেঙ্কারি করে থাকবে তা সত্যিই সবার কাছে আশ্চর্যের। মোটেও না, আমি তাকে আড়ালে বড় কর্তার সাথে হাসাহাসি করতে শুনেছি, আর সেদিনে ঠাকুর দালারে বসে মাছ ভাত খাওয়ার সময় তো তুইও। তুই চুপ করলি, খালি বাজে কথা, আয় ওঠ বলছি। বলে প্রহ্লাদকে টেনে তুলতে যায়। তার হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায় প্রহ্লাদ, জোরে চেঁচাতে থাকে, ওদিকে দেখ, দেখ ওদিকে, ওটা কোনো মানুষের করা, পিঠের গাঁটের হাড় ভেঙে নিয়ে গেছে। এটা মায়ের অভিশাপ, মায়ের অভিশাপ। অরক্ষিত মৃতদেহ পেয়ে শিয়াল কুকুরের দল এর মধ্যে আবার এসে কাপড়টা ধরে টানাটানি করছে। কয়েকটা গ্রামবাসী ঢিল তুলে তাদের উদ্দেশ্যে ছুটতে লাগলো। প্রহ্লাদ আবার ডাক ছেড়ে কেঁদে উঠে মাঠের ওপর বসে পড়ল। কাল রাতে তোরা কি ছিলিস সাথে? আর আশেপাশে কেউই কি কিছু টের পায়নি? জিজ্ঞেস করল দিব্যেন্দু। জোরে জোরে মাথা নেড়ে নির্ধর বলল, না গো, থাকলে কি আর এই অবস্থা হতো কাকার? আর কাল বিকেলের পর কাকা আর আসেননি, আমরা দুজনেই শুধু ছিলাম ও বাড়িতে। শরীরটা ভালো যাচ্ছিল না কদিন ধরে।
তোমায় তো চোখের ইশারায় বাকি কথাটা শেষ করল নির্ধর। তারপর একটু ভেবে আবার বলল, কিন্তু বাড়ি থেকে এত দূরে কেন এলো তাও বুঝতে পারছি না। দিব্যেন্দু ব্যাপারটা সকাল থেকেই ভাবছে। এই জায়গাটা নীরাতপ পালের বাড়ি থেকে প্রায় মাইল খানেক দূরে। শরীর খারাপ থাকলে সে হেঁটে এত দূর আসবে কেন? খানিকক্ষণ ভেবে দিব্যেন্দু বলল, হয়তো কারোর সাথে দেখা করতে এসেছিল। কাউকে জিজ্ঞেস করে দেখেছিস? আশেপাশে কেউ কিছু টের পেল না? নির্ধর মাথা নেড়ে না বলে একবার মাঠের ওপর থাকা দেহটার দিকে তাকায়। গ্রামবাসীদের বেশ কয়েকজন সেটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ব্রাউন বিদায় নেওয়ার প্রস্তুতি নিল। ইশারায় বাকি দুজন পুলিশ কর্মীকেও আসতে বলল। অহিভূষণও পা বাড়ালো তার সাথে। প্রহ্লাদকে কোনো মতে শান্ত করে বাকিদের সাথে তাকে নিয়ে বাড়ির দিকে এগোলো নির্ধর। দিব্যেন্দু একবার ডাকলো তাকে। আচ্ছা শোন, তাহলে জোগাড় যন্ত্র কি আমরাই? হ্যাঁ, বড় কর্তা নিবারণ জ্যাঠার হাতে কিছু টাকা দিয়ে গেছেন, যদি লাগে আরও দেবেন বলেছেন। ঠিক আছে, তুই যা। প্রহ্লাদের মাকে বল কিছু হালকা খাবার খাইয়ে যেন শুয়ে দেয়। খালি পেটে একদম না। বিকেলে আমি ও বাড়ি যাব বড় রানিমার ওষুধ দিতে, তখন ওর জন্য কিছু একটা বানিয়ে নিয়ে যাব। এর মধ্যে যদি কিছু হয় তো বাড়ি চলে আসবি। আমি একটু এদিকটা সামলে আসি। নির্ধর মাথা নেড়ে চলে গেল। দিব্যেন্দু পা বাড়ালো মাঠের দিকে। একটা শকুন কখন যেন মৃতদেহটা থেকে একটু দূরে এসে বসেছে। কাছে যেতে দিব্যেন্দু দেখতে পেল তার রক্তমাখা ঠোঁটের ডগায় একটা হাড়ের টুকরো। দিব্যেন্দুর গাটা গুলিয়ে উঠতেই সঙ্গে সঙ্গে একটা কথা মনে পড়ে গেল তার। ঘুরে চেঁচিয়ে ডাকলো নির্ধরকে, এই নির্ধর, নির্ধর, একটু শোন। সে ফিরে আসতেই তাকে আবার জিজ্ঞেস করলো দিব্যেন্দু, আচ্ছা প্রহ্লাদ কি বলেছিল রে? নীরাতপ কাকার কি শরীর আরো খারাপ হয়েছিল নাকি? আশেপাশে একবার তাকিয়ে প্রহ্লাদ বলল, কাকার যে কি হয়েছিল আমি জানি নে গো, তবে সত্যি বড় উদ্ভট কাণ্ড কারখানা শুরু করেছিলেন। বড় কর্তা খুব রেগে গেছিলেন। 1.5 মাস বাদে পুজো, মায়ের কাঁচা মাটির মুখটা ঘেঁটে দিয়ে একসা করে দিলেন সেদিন। খুব হাসি না? হাস কত হাসবি বলে সে কি আনন্দ! কথাটা শুনে একটু অবাক হলেও খারাপ লাগলো দিব্যেন্দুর। ভদ্রলোক রীতিমতো মানসিক ব্যাধিতে ভুগছিলেন। ইস, দিব্যেন্দুর উচিত ছিল একবার গিয়ে দেখা করা। নির্ধর বলে, আরও এরকম বেশ কিছু উল্টোপাল্টা কাজ করেছিলেন। একদিন রাতের দিকে দেখি মূর্তির তলপেটে কোত্থেকে খানিকটা লাল রং এনে মাখাচ্ছেন। প্রহ্লাদ জিজ্ঞেস করায় রেগে গিয়ে মুখ করলেন খুব। পরে আবার নিজে থেকেই নতুন মাটি লাগিয়ে ঠিক করলেন। আর মাছ ভাতের ব্যাপারটা? যেদিন রাতে মূর্তির মুখ নষ্ট করেন সেদিন রাতে কাজ ছিল বলে আমাদের 3 জনের জন্য আলাদা নিরামিষ রান্না হয়েছিল বাড়িতে। কাকা পরে খাবে বলে আমাদের খেয়ে নিতে বলে। খেয়ে দিয়ে আমরা একটু জিরিয়ে নিতে নিতে ঘুমিয়ে গেছিলাম। চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল। দেখি বড় কর্তা দাঁড়িয়ে খুব বকছেন কাকাকে। পাশে রান্নার ঠাকুর আর শ্যামাপদদা মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। মায়ের মুখটা আলাদা করে রাখা হয়েছিল সবার শেষে করা হয় বলে। দেখি সেটাকে খুবলে তুলে ফেলা হয়েছে। আর কাকা ওই ঠাকুর দলানে বসেই থালায় করে মাছ ভাত খাচ্ছেন। কিভাবে রান্নাঘরে ঢুকে নিজে থেকেই নিয়ে আসেন। আমাদের দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হেসে বলে, এই ছোড়াগুলো স্বাদ বদল করবি নাকি? চোখ বন্ধ করলো দিব্যেন্দু। একজন বয়স্ক মানুষ এইভাবে কষ্ট পাচ্ছিল। তবে তুমি এই কথাগুলো আর কাউকে বলো না দিব্যদা। পুজো আচ্চার ব্যাপার, এখন আমাদের আর কেউ নেবে কিনা সন্দেহ। প্রহ্লাদটার যদি কিছু বুদ্ধি শুদ্ধি থাকে। ওহ! মাথা নেড়ে তাকে আশ্বাস দিল দিব্যেন্দু। নির্ধর বিদায় নিল। শগুনটা তখনও মুখে হাতটা নিয়েই বসেছিল। দিব্যেন্দু হাত তুলে তাড়া লাগাতেই সেটাকে মুখ থেকে ফেলে দিয়ে একটু দূরে গিয়ে বসল। অনিচ্ছা সত্ত্বেও খেয়াল করে দেখল দিব্যেন্দু সেটা পিঠের সিতারার গাঁটের একটা ছোট অংশ।
জমিদার বাড়ির সামনের বড় অর্জুন গাছটি গেল বছর বাজ পড়ে পুড়ে গিয়েছিল। বেলা শেষের আলোতে কালো পাতাবিহীন কঙ্কালসার গাছটিকে ডালপালা নিয়ে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু কাটা যেন শিরশির করল দিব্যেন্দুর। যেন একটা রাক্ষসী হাত বাড়িয়ে পুরো জমিদার বাড়িটিকে গ্রাস করে নিতে চায়। ফটকের সামনে শিবু আর হারান দুই দারোয়ান দাঁড়িয়ে থাকে, কিন্তু আপাতত দুজনের একজনও নেই। হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা মেয়ে দৌড়ে এসে গাছতলায় দাঁড়ালো। আধো অন্ধকারে পরিষ্কারভাবে দেখা না গেলেও ওটা যে বহিভূষণ রায়চৌধুরীর মেয়ে আনন্দী তা ভালোই বুঝতে পারল দিব্যেন্দু। সে হাত তুলে তার দিকে ইশারা করল। মেয়েটি তাকে দেখতে পেয়ে এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়েই দৌড়ে আবার গাছটার পিছনে চলে গেল। আচ্ছা, আমায় ভয় দেখাবি? দাঁড়া, তোর হচ্ছে। এই ভেবে হাসতে হাসতে একটু দ্রুত পায়ে এগিয়ে গেল। কাছাকাছি পৌঁছে পা টিপে টিপে এগোতে লাগলো দিব্যেন্দু। গাছটা আর অন্যদিকে গিয়ে ওকে চমকে দিলে কেমন হয় মনে মনে ভাবল সে। ফটক দিয়ে প্রায় দৌড়তে দৌড়তে বেরিয়ে এলো অহিভূষণ রায়চৌধুরী। তার দিকে চোখ পড়তেই বেশ কড়া গলায় বলে উঠল, কে কে ওখানে? অহিভূষণ রায়চৌধুরীর স্বভাব বিরুদ্ধ কড়া গলা শুনে একটু থতমত খেয়ে দিব্যেন্দু জবাব দিল, আমি আমি দিব্যেন্দু। কি করছো তুমি অন্ধকারের মধ্যে? মেজাজ বজায় রেখেই জিজ্ঞেস করল অহিভূষণ রায়চৌধুরী। ধমকের কারণটা ঠিক বুঝল না দিব্যেন্দু, তবুও বলল, না মানে ওই আনন্দী ওই পাশে লুকিয়ে আছে তাই। মনে মনে একটু রাগও হলো তার। মেয়েটি এখনো আড়ালে দাঁড়িয়ে মজা নিচ্ছে। আনন্দী? কোথায় আনন্দী? বলে উঁকি মেরে দেখল অহিভূষণ। এখানে কেউ নেই, তুমি ঠিক দেখেছ? দিব্যেন্দু অবাক হয়ে এগিয়ে গিয়ে দেখে, সত্যি তো গাছের ওপাশে কেউ নেই। তাহলে মেয়েটি গেল কোথায়? আমতা আমতা করে এসে বলল, না মানে আমি আস্তে আস্তে দেখলাম যে ও দৌড়ে বাইরে চলে এলো। তারপর দিব্যেন্দু খেয়াল করলো অহিভূষণ বেশ হাঁপাচ্ছে। একটু নিজেকে সামলে নিয়ে তিনি বাড়ির দিকে ফিরে হাঁক পারলেন, শিবু, হারান। আরো দুবার ডাকার পর শিবু আর হারান হাতে একটা মশাল নিয়ে ছুটতে ছুটতে বাড়ির বাইরে বেরিয়ে এলো। কোথায় ছিলি তোরা? ফটক আলগা, বাড়ির ভিতরে কে আসছে যাচ্ছে তার কোনো হিসেব নেই। তার রাগের বহিঃপ্রকাশ না হলেও অহিভূষণ যে রেগে আছে তা বুঝতে বিশেষ অসুবিধে হলো না কারোর। শিবু মুখ কাঁচুমাচু করে বলল, মানে আলো আনতে গেছিলাম, সন্ধে হয়েছে তো তাই। আলো আনতে কতক্ষণ লাগে রে? বলে উঠল অহিভূষণ। আলো আনতে ঠিক কতক্ষণ লাগে তার হিসেব যে অহিভূষণকে দেওয়া চলে না তা ভালোই জানে শিবু আর হারান। সুতরাং একটু চুপ করে থেকে মিনমিনিয়ে হারান বলে উঠল, কিছু হয়েছে হুজুর? কেউ ঢুকে গেছে এই ফাঁকে? কবরেজ বাবু, আপনি কি ভয় পেয়েছেন? ভয় অবশ্য দিব্যেন্দু পায়নি, তবে সে হ্যাঁ না কিছু বলার আগেই বেশ শান্ত গলায় অহিভূষণ বলল, একটু তাড়াতাড়ি আলো নিয়ে আসিস, এরপর থেকে মাস মাইনে দিতে দেরি হয়ে গেলে তখন কি খেয়ে থাকবি? বলে ভিতরের দিকে পা বাড়ালো সে। দিব্যেন্দু তাকে অনুসরণ করল। মনে মনে ভাবতে থাকলো সে, কেদারনাথ রায়চৌধুরীর যোগ্য পুত্র অহিভূষণ। মুখে হাসি থাকলেও বাপের মতোই উদাসীন, স্বার্থপর এবং ক্রূর মনোভাবাপন্ন। মস্ত বড় উঠোন পেরিয়ে একতলার বারান্দায় এসে দাঁড়ালো দুজনে। আলো এখন পুরোপুরি পড়ে গেছে। বৃদ্ধ শ্যামাপদ হাতে একটা কুপি নিয়ে বারান্দার দেওয়ালে লাগানো কাঁচে ঘেরা মোমবাতিগুলোতে একে একে আলো ধরাচ্ছে। অহিভূষণ তার দিকে ফিরে জিজ্ঞেস করল, তোমার কি আমার সাথে কোনো দরকার আছে? আজ্ঞে না, বড় রানীমার ওষুধ তৈরি করে এনেছি। একটু দাঁড়িয়ে যাও, শ্যামাপদ আলো নিয়ে তোমার সঙ্গে যাক।
বলে একটা ঘরের দরজা খুলে ঢুকলেন তিনি। শ্যামাপদও হাতের কাজ ফেলে তার পিছু পিছু প্রবেশ করল। ঘরটা আগে একবার দুবার দেখেছে দিব্যেন্দু। একটা বড় বইয়ের আলমারি, দুটি মাঝারি আকারের টেবিল, গদি আঁটা কয়েকখানা আরাম কেদারা, একটা টেবিলের ওপর একটা কারুকার্য করা কাঁচের বোতল আর 2-3টে বিলিতি কায়দায় কাঁচের গ্লাস সাজানো। একটা মোটা চামড়ায় বাঁধানো পোকায় কাটা বইও রাখা আছে তার উপর। বইয়ের নামটা ক্ষয়ে গিয়ে শুধু অর্ধেকটুকু আছে, গিনি বৃত্তান্ত কেদারনাথ রায়চৌধুরী। এই ঘরের দেওয়ালেও বারান্দার মতো আলোর ব্যবস্থা আছে। শ্যামাপদ একে একে সেগুলোতে আলো ধরাতে লাগলো। দেওয়ালে কিছু তৈলচিত্র, তার মধ্যে একটি হরিভূষণের নিজের। 2টো বড় বড় জানালার পাল্লা হাট করে খোলা। দিনের আলোয় জানালা দিয়ে বাড়ির পিছন দিকে মজে যাওয়া পুকুর আর জঙ্গল দেখা যায়। এখন শুধুই অন্ধকার। পানপাত্র সাজানো টেবিলটার পাশের আরাম কেদারাটায় গায়ে লিয়ে দিল অহিভূষণ। পাশ থেকে দেখলে অহিভূষণের মুখে একটা বন্য ক্রুদ্ধ ভাব দেখা যায়। মানুষটার নাকটা বেশ লম্বা আর বাঁকানো, থুতনি আর গলার মাঝে খানিকটা মাংসপিণ্ড বিশ্রীভাবে ঝুলে রয়েছে। শকুনের সাথে সাদৃশ্যটা বেশ ভালোই ফুটে ওঠে। অহিভূষণ হাত বাড়িয়ে বোতলটা টেবিল থেকে তুলে নিয়ে তার থেকে খানিকটা কালচে তরল একটা গ্লাসে ঢালতে ঢালতে বলে, কাল আমার বাবার বাৎসরিক আছে জানোই, আশা করি সস্ত্রীক উপস্থিত থেকো। যদি মনে করো একটু রাত পর্যন্ত থাকতে পারো, সন্ধ্যেবেলা কীর্তনের আয়োজন করেছি। দিব্যেন্দু অল্প ঘাড় নেড়ে জবাব দেয়, আচ্ছা। পর মুহূর্তেই বাড়ির ভিতর থেকে শাঁখের আওয়াজ ভেসে এলো, পরপর 3 বার। তারপরেই সব চুপচাপ, যেন ঝিঝিও ডাকছে না। দূর থেকে একটা ক্ষীণ সুর ভেসে উঠল, বাঁশির সুর। সুরটা দিব্যেন্দুর খুব চেনা। তোমার বউয়ের বদভ্যাসটা কাটাতে পারলে না দেখছি বারুজ্জে। তোমার ওষুধে কি আর কাজ হচ্ছে না নাকি? বলে গ্লাসে একটা চুমুক দিল অহিভূষণ। দিব্যেন্দু চুপচাপ দাঁড়িয়ে রইল। এরকম কুরুচিকর মস্করা একজন উচ্চবংশীয় মানুষের মুখে মানায় না। বাঁশির সুরটা এখন বেশ জোরালো হয়ে উঠেছে। শ্যামাপদর আলো জ্বালানো হয়ে যেতে সে বাইরে চলে গেল। অহিভূষণ গ্লাসে আরেক চুমুক দিয়ে বলল, মেয়ে মানুষদের এত লাই দিতে নেই বারুজ্জে, তাহলে দেখবে কোনদিন তোমার বুকে পা দিয়ে দাঁড়িয়ে গেছে। অবশ্য তোমার যদি সেরকমই পছন্দ হয়। বয়সে বড় হলেও অহিভূষণ যদি জমিদার বংশের না হতো, তার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিত দিব্যেন্দু। কোনো মতে নিজের রাগ সামলে নিয়ে বলল, আমি বরং ওষুধটা দিয়ে আসি। সে ঘর থেকে বেরোতে যেতেই দোতলা থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, ও শ্যামাপদদা, একটু উপরে এসো না গো, 14 প্রদীপগুলো জ্বালাবো। থমকে দাঁড়িয়ে গেল দিব্যেন্দু। এ তো আনন্দের গলা। কিছুক্ষণ আগের ঘটনাটা মনে পড়তেই বুকটা যেন কেঁপে উঠল তার। আনন্দী দুপুর থেকে তার মা অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে ঘরে শুয়ে ঘুমোচ্ছিল। এবার একটু ভেবে বলো তো বারুজ্জে, একটু আগে তুমি গাছের তলায় ঠিক কাকে দেখেছিলে? বেশ গম্ভীর গলায় জিজ্ঞেস করলো অহিভূষণ। দিব্যেন্দুর এবার একটু ভয় করতে লাগলো। সে অহিভূষণের দিকে না তাকিয়েই কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক 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 বলতে পারবো না, মানে মানে অন্ধকার ছিল তাই দেখতে। সেটাই হলো কথা। শব্দ করে হেসে উঠল অহিভূষণ। তারপর টেবিলের উপর থেকে বইটা তুলে নিয়ে একটি বিশেষ পাতা খুলে একটা পংক্তি পড়ে শোনালো সে, নশ্বর দম্ভ আর যৌক্তিক চেতনার দ্বার খুলিলে মিলিবে ঈশ্বরের দেখা। তারপর হাসি মুখে দিব্যেন্দুর দিকে তাকিয়ে বলল, আমার পিতামহ কেদারনাথ রায়চৌধুরী লিখে গেছেন, তবে আমি এটিকে একটি সতর্কবাণী হিসেবেও দেখি। যুক্তিবাদী চিন্তার ঠিক বাইরেই মানুষের অজানার জগৎ।
ঈশ্বরের দেখা না মিললেও যুক্তিহীনতার অভাবে ভয়ে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে, তো সেটি হারালে চলবে না। বাবু, আমি উপরে যাচ্ছি, আপনি যাবেন কি? শ্যামাপদ এসে জিজ্ঞেস করলো দিব্যেন্দুকে। সে ঘাড় নেড়ে সম্মতি জানায়। ধরে যেন প্রাণ এলো তার। সাবধানে নিয়ে যাস শ্যামাপদ, অন্ধকারে বাবু যেন ভয় না পায়। আর দরকার পড়লে যাওয়ার সময় কাউকে একটু বলিস যেন এগিয়ে দেয়। ভয় পেও না দিব্যেন্দু, অন্ধকারে ভুলভাল দেখাটাই যুক্তিসম্মত। বলে এক চুমুকে গ্লাসের বাকি তরলটুকু শেষ করলো অহিভূষণ। চলে আসতে আসতে দিব্যেন্দু শুনতে পেল অহিভূষণ গুনগুন করে একটি রামপ্রসাদী সুর ধরেছে। টেবিলের ওপর গ্লাসটা নামিয়ে রেখে স্থিরভাবে খানিক্ষণ সেটার দিকে চেয়ে থেকে আরও খানিক্ষণ গুনগুন করে গান গাইল সে। বাঁশির আওয়াজটা এখন থেমে গেছে। ধীরে ধীরে উঠে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করল সে। দেওয়াল থেকে একটা লম্ফ নিয়ে এসে দ্বিতীয় টেবিলটার সামনে দাঁড়ালো। লম্ফটা টেবিলের ওপর নামিয়ে রেখে দুহাতে টেবিলটা তুলে খানিকটা তফাতে সরিয়ে রাখল। তারপর হাঁটু গেড়ে বসে মেঝেতে পাতা গালিচার একটা কানা ধরে গুটিয়ে তুলতেই পাথরের মেঝেতে একটি বেশ বড় লোহার আংটা লাগানো প্রায় মাটির সাথে মিশে থাকা পাটাতন বেরিয়ে এলো। সেটাকে দুই হাতে ধরে হ্যাঁচকা টান মেরে খুলে ফেলতেই দেখা গেল একটা গভীর সুড়ঙ্গের মুখ। ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে। টেবিল থেকে লম্ফটা তুলে নিয়ে হা করে থাকা সুড়ঙ্গটার মুখে সেটাকে ধরে দাঁতে দাঁত চেপে অহিভূষণ বলে উঠল, আমার নাম অহিভূষণ রায়চৌধুরী। যে বেশেই এসো, আমায় ভয় দেখানো অত সহজ নয়। সাহস থাকে তো আবার আয় সামনে, আয়। আমার মেরুদণ্ড নিরাতপ পালের চেয়েও শক্ত। ফাঁকা অন্ধকার সুড়ঙ্গ ফিরিয়ে দিতে থাকলো প্রতিধ্বনি। শেষ প্রতিধ্বনিটি মিলিয়ে যেতেই একটি ক্ষীণ হাসির শব্দ কানে এলো অহিভূষণের। মেয়েলি হাসি। ধীরে ধীরে বাড়তে থাকলো সেই হাসির দমক। এক উচ্ছ্বসিত অপরিণত গলার ব্যঙ্গের হাসি। অজানা বা অলৌকিকতার সাথে যুঝতে পারার ক্ষমতা অহিভূষণের না থাকলেও তার দুঃসাহস তার বিবেচনা শক্তিকেও হার মানায়। আলোটা সুরঙ্গের মধ্যে নামিয়ে ঝুঁকে পড়ে গর্জে উঠল সে। আয় আয়, দেখি কত তেজ তোর ভিতরে, কত জোর তোর গলায়। সেদিন যদি না পেরে থাকি তো আজকে চিরদিনের মতো বুঝিয়ে দেব। হাসির শব্দটা বেড়ে উঠে সেটা এখন পৈশাচিক রূপ ধারণ করেছে। ঝংকারের সাথে চারিদিক থেকে আসতে থাকে সেটা। অন্য কেউ হলে এতক্ষণে মূর্ছা যেত। যেমনভাবে শুরু হয়েছিল ঠিক তেমনভাবে ক্ষীণ হয়ে একসময় মিলিয়ে গেল হাসিটা। নিজের নিঃশ্বাস ছাড়া আর কিছু শব্দই কানে এলো না অহিভূষণের। আরও এক মুহূর্ত বসে থেকে চাপা দিয়ে দিল সুরঙ্গের মুখ। গালিচা বিছিয়ে টেবিল আগের জায়গায় রেখে দিয়ে উঠে খোলা জানালার কাছে গেল সে। আবার সব চুপচাপ। দৌড়ে জঙ্গলের মধ্যে একটি আলো জ্বলতে দেখা গেল। বিপিন খ্যাপার যজ্ঞের আলো। খানিক্ষণ সেদিকে চেয়ে থেকে জানালার পাল্লা দুটো বন্ধ করে দিল অহিভূষণ। জঙ্গলের মধ্যে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। একবার, দুবার, তিনবার। সমবেত ঝাঁঝি আর খোলের শব্দে হুঁশ ফিরল দিব্যেন্দুর। কালকের ঘটনার পর বেশি রাত অব্দি বাইরে থাকতে আর কেউই চাইছিল না। কিন্তু অহিভূষণ সাথে তার পাইক পেয়াদাদের কাউকে দেবেন বলায় এখন সন্ধ্যের কীর্তনের আসরে বেশ লোক জমেছে। দিব্যেন্দুর নিজের থাকার ইচ্ছে বিন্দুমাত্র ছিল না। সে আসতই না। যেখানে তার আর তার স্ত্রীর সম্মানের কোনো দাম দেয় না গৃহস্বামী, সেখানে সে কেনই বা আসবে? নিপার জেদের কাছে তাকে হার মানতে হলো। দুপুরে খেয়েই চলে যেত, কিন্তু নিপা আবার কীর্তন শোনার বায়না ধরায় থেকে যেতে হলো। আসলে মেয়েটা তো সারাদিন বাড়িতেই বসে থাকে। খুব বেশি হলে পাড়া প্রতিবেশী দু একজনের সাথে কথা হলো। ঘরের বাইরে আচার অনুষ্ঠান হলে বেরোতে পারলে খুবই উৎফুল্ল থাকে নিপা। জমায়েতের মধ্যে নিপাকে খোঁজার চেষ্টা করল সে।
একপাশে মেয়েদের মধ্যে তার গাঢ় নীল শাড়িটা চোখে পড়ল তার। আনন্দীর সাথে খোশ মেজাজে গল্প করছে। দিব্যেন্দুর সাথে বেশ ভালো সম্পর্ক হলেও আনন্দীর নিপার সাথে কথা হয়েছে বার দুয়েক মাত্র। মানুষকে নিমেষে আপন করে নিতে পারে নিপা। মনে মনে হেসে সেদিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে অনুষ্ঠানে মনোযোগ দিল সে। চলো না গো, আমার ঘরে গিয়ে বসি। এই কীর্তন শুনতে আর আমার ভালো লাগছে না, বলল আনন্দী। নিপা পাল্টা জিজ্ঞেস করল, ঘরে গিয়ে বসেই বা কি করবি? আমার কিছু ছবির বই আছে, তোমায় দেখাবো, গল্প করব। এই নিপাদি, আমাকে একটু বাঁশি বাজানো শেখাবে গো? কি সুন্দর বাঁশি বাজাও তুমি, আমি ঘর থেকে বসে বসে শুনি। গান একটু থেমেছে। অহিভূষণ কানাই কানাই করে হাঁক দিতে দিতে তাদের সামনে দিয়ে বাড়ির ভিতরের দিকে চলে গেল। সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরল নিপা। সে চলে যেতে দুজনেই নিচুস্বরে হেসে উঠল। সাবধান, বাবা জানতে পারলে কিন্তু কালই তোর বিয়ে দিয়ে বিদায় করে দেবে। ইস, অত সোজা নাকি? বললেই যেন আমি বিয়ে করছি। ওসব ছাড়ো তো, চলো না কিছু করি। আমার ভালো লাগছে না চাই এখানে বসে থাকতে। খেলবি? হ্যাঁ, কি খেলবো? যদি বকা দেয়? বাবা আমাকে একটুও বকে না। মা বকলে বাবার কাছে নালিশ করে দেব, তখন বাবা উল্টে মাকেই বকে দেবে। বাবার বারণ থাকলে মা আমায় বকবে কোন সাহসে? বেশ দেমাকের সাথে বলল আনন্দী। নিপা খানিক্ষণ চেয়ে থাকলো তার দিকে, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তুই যে কোনো একটা শব্দ বলে পালাবি, আর আমিও সেই শব্দের মতো আরেকটা শব্দ বলে তোকে ধরার জন্য ছুটব। যেমন ধর, তুই বললি কাক বলে পালাতে থাকলি, আর তোকে ধরার জন্য আমি বললাম টাক। এই রকম। যে আর নতুন কোনো শব্দ বানাতে পারবে না সে হেরে যাবে, আর অপরজন তখন তাকে ধাওয়া করবে। কেমন? হ্যাঁ হ্যাঁ, চলো তাই হোক। ঠিক আছে, তাহলে তুই বল প্রথম শব্দটা। গান আবার শুরু হয়ে গেছে। উঠে দাঁড়ালো আনন্দী। মাথা উঁচু করে চোখ বন্ধ করে ভাবল খানিকক্ষণ। তারপরে হঠাৎ করে চোখ খুলে মাসি কথাটা বলেই ছুটে চলে গেল বাড়ির দিকে। তার পিছু নিল নিপা। ছুটতে ছুটতে জোর গলায় রাশি কথাটা বলল সে। কীর্তনের আসর বসেছিল বাড়ির উত্তর পূর্ব দিকে। সেখান থেকে ছুটতে ছুটতে বাড়ির মস্ত বড় উঠোনটায় এসে পড়ল দুজনে। সামনে থেকে একটা বছর 20-22 ছেলে হেঁটে আসছিল। আনন্দী চেঁচিয়ে তার উদ্দেশ্যে বলল, কানাইদা সরো। চমকে উঠে সরে গেল ছেলেটি। হাঁ করে দেখতে লাগলো দুজনের দস্যিপনা। উঠোন পেরিয়ে একতলার বারান্দায় এসে পড়ল আনন্দী। চট করে ঘাড় ঘুরিয়ে দেখে নিল নিপার দূরত্ব। বাবা, কি জোরে দৌড়তে পারে! তাকে ধরে ফেলল বলে জোর গলায় কাশি বলে আবার ছুটতে শুরু করল সে। বারান্দার কয়েকটা আলো নিভে গেছে কিভাবে যেন। আলো অন্ধকারের মধ্যে চেনা পথে সহজভাবে সে ছুটতে লাগল। পেছন থেকে নিপার কণ্ঠস্বর ভেসে এলো, একেবারে যেন তার ঘাড়ের কাছে এসে পড়বে সে। চাষি। আরও জোরে দৌড়তে শুরু করলো আনন্দী। সামনে দোতলায় যাওয়া সিঁড়ি উঠে গেছে। আর একটু, হ্যাঁ, প্রায় পৌঁছেই গেছে। হাসি হাসি জোর গলায় বলে সিঁড়ির ধাপে পা দিয়েই উঠতে যায় আনন্দী। সঙ্গে সঙ্গে কারোর একজনের সঙ্গে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায় সে। চোট বেশি না পাওয়ায় সামলে নিল। ভালো করে তাকিয়ে দেখল একটি লম্বা চওড়া চেহারা দাঁড়িয়ে আছে সিঁড়ির ওপর। কি বললি? বলে সিঁড়ি থেকে নেমে এলো অহিভূষণ। গলাটা কেমন যেন রুক্ষ শোনালো তার। বাবা? কার নাম বললি? চেঁচাচ্ছিস কেন? বল। ধমকে উঠে বাঁদিকে তাকালো অহিভূষণ। বারান্দার পরপর দুটো আলো জ্বলছে না। সেই অন্ধকার জায়গায় একটা নারী মূর্তি দাঁড়িয়ে। চেঁচিও না আনন্দী, ছোট মেয়েরা চিৎকার করলে তোমার বাবা একটুও পছন্দ করে না।
তাই তো অহিভূষণ? চমকে উঠল আনন্দী। এ কার গলা? কে? রুক্ষস্বরে বলে ওঠে অহিভূষণ। তার গলার সেই মোলায়েম ভাবটা এখন আর নেই। দুপা এগিয়ে এলো নারী মূর্তিটি। অল্প আলোয় তার মুখটাকে ভালো করে দেখা গেল না। তখন সেই সব দুষ্টু মেয়েদের রাক্ষসের মতন গপ করে গিলে নেয় উনি, ঠিক যেমন হাসিকে গিলে খেয়েছে। আর একা খায় না, অন্য রাক্ষসদের সাথে ভাগ বাটোয়ারাও করে। নিপা দিদি? হ্যাঁ আনন্দী, কারো খিদে বেশি হলেই অহিভূষণ রায়চৌধুরী তাকেই খেয়ে ফেলেন। নিপা? বারুজ্জেকে সেদিনই বলেছিলাম, মেয়ে মানুষকে লাই দিলে মাথায় চড়ে বসে। অহিভূষণ রায়চৌধুরী অত সহজে ভয় পায় না খুকি। এসো, নিরাতব বেঁচে থাকলে আজকে আরো একবার বুড়ো বয়সে স্বাদ বদলের স্বাদ পেত। আনন্দী, ঘরে যাও মা। খ্যাকশিয়ালের মতো হি হি করে হাসতে হাসতে বলল অহিভূষণ। প্রকৃতির দায়শীলতায় খুব অল্প বয়স থেকেই মেয়েরা পৃথিবীতে যা কিছু খারাপ বা নিকৃষ্ট তার আভাস পেয়ে যায় আগে থেকেই। বছর 14 আনন্দী নিপা আর তার বাবার কথাগুলো পুরোপুরি ধরতে না পারলেও মনের ভেতরে অজানা এক ভয় এবং ঘৃণার দ্বন্দ্বযুদ্ধে পাথর হয়ে মেঝেতেই বসে থাকে। কে এই মহিলা? কে এই লোকটা? সে কি? ভিতরে যাও আনন্দী। এদিকে এসো আনন্দী, আমাদের খেলা তো এখনো শেষ হয়নি। হাসির সাথে কোন শব্দটা ভালো মেলে বলো তো? বলতে বলতে তার শাড়ির আঁচল ছড়িয়ে কোমরের ভেতর গোঁজা একটা লম্বা সাদা ফ্যাকাশে জিনিস বের করে আনে নিপা। বাঁশি। তুমি বাঁশি শিখতে চেয়েছিলে না? এসো, এদিকে এসো। আনন্দীকে আড়াল করে দাঁড়ায় অহিভূষণ। হেসে নিপা বলে, ওর সকালে কিছু মনে থাকবে না অহিভূষণ। আর বাচ্চাদের আমি কোনো হারামজাদি আমার নাম ধরে ডাকা। হঠাৎ খেপা ষাঁড়ের মতো তেড়ে যায় অহিভূষণ। ক্ষিপ্র গতিতে হাতের বাঁশিটা তুলে তার হাঁটুতে নামিয়ে আনে নিপা। মট করে একটা শব্দ হয়। অহিভূষণের বিরাট দেহটা টাল সামলাতে না পেরে হাঁটু কেটে বসে পড়ে। ভাঙা হাঁটুর ওপর শরীরের চাপ পড়তেই ব্যথায় কুঁকিয়ে যায় অহিভূষণ। খপ করে এক হাত দিয়ে তার পাটা চেপে ধরে নিপা। লোহার মতো শক্ত সে হাত। কোনো মেয়ের এমন শক্ত হাত হতে পারে তা ধারণাই ছিল না অহিভূষণের। তারপর ঝুঁকে পড়ে নিজের মুখটা তার মুখের কাছে এনে হিসিয়ে বলে ওঠে, একদম চুপ, আওয়াজ নয়, ব্যথা করছে। আমার মেয়েটারও সেদিন খুব ব্যথা করেছিল। তোদের দুজনকে থামতে বলতে চেয়েছিল, কিন্তু তোরা সে সুযোগ দিলি কোথায়? হঠাৎ করে সবকিছু যেন তালগোল পাকিয়ে গেল অহিভূষণের। এ কে? এই মুখ তো... একটা পরিবর্তন অনুভব করল অহিভূষণ। তার শরীর ঘেমে উঠেছে, দেহের নিয়ন্ত্রণ যেন হারিয়ে যাচ্ছে। সে ভয় পেয়েছে। আনন্দের দিকে তাকায় নিপা। মেয়েটা ভয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ঠকঠক করে কাঁপছে। চেঁচাতে ইচ্ছে করলেও গলাটা যেন কেউ চেপে ধরল তার। কোনো মতে ফ্যাস ফ্যাসে গলায় বলল, তুমি কে? নিপার ঠোঁট দুটো নড়ে উঠে কে যেন বলল। সেই সময় আসর থেকে সমবেত কণ্ঠে হরি হরি আওয়াজ ভেসে আসায় তার শুনতে পেল না আনন্দী। হঠাৎ শরীরটা যেন অবশ হয়ে এলো তার। অমাবস্যার রাত। জমিদার বাড়ি থেকে কীর্তনের আওয়াজ ভেসে আসছে। জঙ্গলে কয়েকটা শেয়াল ডাকতে শুরু করেছে। এগুলোর কোনোটাই কানে যাচ্ছে না বিপিনের। রোজ রাতের মতো জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে চোখ বুজে
মাথার ওপর দুহাত তুলে বিড়বিড় করে কি যেন বকছে সে। মাঝে মাঝে গলা দিয়ে একটা ঘড়ঘড় শব্দ বেরোচ্ছে। ঘোর লাগা চেহারা। কি যেন একটা হয় বিপিনের এই সময়টা। সবকিছু যন্ত্রচালিত পুতুলের মতো করতে থাকে সে। হঠাৎ ক্ষীণ বাঁশির আওয়াজে তার মনোসংযোগ ভেঙে যায়। তার বিশৃঙ্খল বোধশক্তির মধ্যে যে একটি ক্ষুদ্র জায়গা এখনো তার অতীতকে গুছিয়ে রেখেছে তা সারা দিয়ে জেগে ওঠে। হ্যাঁ, আবার সেই ঘুমপাড়ানি সুর, খুব চেনা। আবছাভাবে ফুটে ওঠে একটা ছবি। মাতৃক্রোড়ে শিশু, গান গাইছে তার মা, ঘুমপাড়ানি গান, সেই একই সুর। পাগল করে তোলে বিপিনকে। মনে করতে চায় না সে, কিছুতেই মনে করতে চায় না। বাঁশির শব্দটা যেন মাটির তলা থেকে আসছে। বিপিন উবু হয়ে কান পাতে মেঝেতে। হ্যাঁ, মাটির নিচ থেকেই আসছে বটে। এবার আরো জোরালো, এগিয়ে আসছে যেন তারই দিকে, আরো কাছে, আরো কাছে। ছিটকে দেওয়ালের গায়ে সরে আসে বিপিন। চোখ বড় বড় করে কাকে যেন ধমকাতে থাকে। সরে যা, সরে যা, আসবি না, আসবি না। মন্দিরের ঠিক নিচে এসে থেমে গেল বাঁশিটা। পর মুহূর্তেই একটা ভারী কিছু ঢেলে সরানোর আওয়াজ আসতে থাকলো মন্দিরের পিছনের ঘরটা থেকে। বিপিন হামাগুড়ি দিয়ে ঘরের কোনায় গিয়ে বসে চিৎকার করে বলতে থাকলো, সরে যা, সরে যা হারামজাদি, একদম এদিকে আসবি না, যা। পাথুরে মাটি আর শুকনো পাতার ওপর কিছু একটা ঘষে ঘষে আসার শব্দ কানে এলো তার। কোঁকড়ে দেওয়ালের সাথে মিশে যেতে চাইল বিপিন। একটা লম্বা চওড়া পুরুষ মানুষের দেহ একটা বস্তার মতো গড়াতে গড়াতে এসে থামলো অগ্নিকুণ্ডের কিছুটা তফাতে। নীল রঙের একটা কাপড় দিয়ে সুরিবন ভাবে তার মুখ আর পিছমোড়া করে হাত বাঁধা হয়েছে, যেন নিজের শিকারের দেহে বেষ্টিত একটি নীল রঙের অজগর সাপ। লোকটার জ্ঞান আছে, প্রাণপণে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু শুধু গোঁগো আওয়াজ ছাড়া আর কিছুই বেরোচ্ছে না মুখ থেকে। একটা নারী মূর্তি প্রবেশ করলো ঘরে। নগ্ন দেহ, পিঠের ওপর লুটিয়ে পড়ছে মাথার চুল, সর্বাঙ্গ ঘামে ভেজা, ডান হাতে মুঠো করে ধরা একটা বাঁশি, দু চোখে পূর্ণ হিংস্রতা। ঘরের কোনায় ভয় সিটিয়ে থাকা বিপিনের দিকে তাকিয়ে রুক্ষস্বরে সে বলে ওঠে, আমাদের মেয়েকে খেয়েছে এই রাক্ষসে, গোটা জাতটাই এদের রাক্ষস। দিনের পর দিন মানুষের মুখের গ্রাস ছিনিয়ে নেয় বেজন মারা। আজ এর ভবলীলা সাঙ্গ করব আমি, অনেক দিন ধরে অপেক্ষা করেছি। হতবুদ্ধি হয়ে চেয়ে থাকলো বিপিন। এ তো। মাথার ভেতরটা আবার ব্যথা করে উঠল। দুহাতে নিজের মাথা চেপে ধরল সে। আতঙ্কিত চোখে দেখল বিপিন নারীটি একটি পা তুলে দিল পড়ে থাকা পুরুষ মানুষটির পিঠের ওপর। নিজেকে মুক্ত করার আকুল চেষ্টা করল সে। হাতের বাঁশিটা সজোরে তার মাথায় বসিয়ে দিল নারীটি। পুরুষটির বিরাট দেহ যেন ঝিমিয়ে এলো। কপাল বেয়ে ঝরতে থাকলো রক্ত। এরপর যা করলো সে, তার জন্য বিপিন কেন, হয়তো কোনো মনুষ্য চক্ষুই প্রস্তুত থাকবে না। পিঠের ওপর পা রাখা অবস্থাতেই ঝুঁকে পড়ে লোকটা সিদ্ধাঁড়ার ওপর হাত রাখলো মেয়েটা। অনায়াসে তার হাড় মাংস ভেদ করে ঢুকিয়ে দিল নিজের হাত। পকিয়ে উঠল লোকটি এক মুহূর্ত, তারপর একটা হুঙ্কার ছেড়ে এক টানে ছিঁড়ে বের করে আনলো মাথা সমেত মেরুদণ্ড। তার থেকে ঝরতে থাকা রক্তের স্রোত নিজের হা করা মুখের উপর ধরে মেটালো নিজের তৃষ্ণা। রক্তের আষ্টে গন্ধ এসে রাখলো বিপিনের নাকে। সারা দেহ কেঁপে উঠল তার। গলা উগড়ে বমি করে দিল মেঝের ওপর। একসাথে অনেকগুলো শেয়াল ডেকে উঠল। মেঝের উপর লুটিয়ে পড়ল বিপিন। ডাক ছেড়ে কেঁদে উঠল সে। অতি বড় পাগলেও নিজের ক্ষতি হওয়ার আঁচ পায়।
মা, ও গো মা, আমায় বাঁচাও কেউ, আমারে মেরে ফেলবে রে, আমারে বাঁচাও কেউ। কণ্ঠস্বরটা নরম হয়ে তাকে বলল, তোমার ক্ষতি করব কেন? কোথাও যেও না, আমি আসছি এখন। বলে নিথর হয়ে পড়ে থাকা অহিভূষণ রায়চৌধুরীর দেহটা টানতে টানতে মন্দিরের বাইরে চলে গেল মেয়েটি। পড়ে থাকলেও তার ছিন্ন ভিন্ন মাথা আর মেরুদণ্ড। আর তার ঠিক পাশে একটা সাদা ফ্যাকাশে রঙের বাঁশি। একটু বাদে মজে যাওয়া পুকুরের থেকে ছপ ছপ শব্দ কানে এলো তার। আকুলভাবে কেঁদে চলল বিপিন। এ কান্না নিজের জন্য না, নিজের প্রাণ ছাড়া আর কিছুই হারাবার নেই তার। ভয় পেয়েছে সে। কিছুক্ষণ পরেই একটা পচা দুর্গন্ধ এসে ঠেকলো তার নাকে। কাঁদতে কাঁদতেই নাক চাপা দিল সে। পায়ের শব্দ পেয়ে মাথা ঘুরিয়ে তাকালো বিপিন। সে আবারও এসে দাঁড়িয়েছে। মাথার চুল ভিজে, সারা শরীরে কাদা মাটি লেগে আছে তার। তার হাতে বিভৎসতা যদি অসম্পূর্ণভাবেও থাকে, তাকে কল্পনায় পূর্ণতা দেওয়ার ক্ষমতা মানুষের প্রবল। শুধু তার বিকারগ্রস্ত মস্তিষ্ক সেই পচা গলা দেহটাকে চিনতে দেয় না। কোনো পূর্ণবয়স্ক মানুষের মৃতদেহ সেটি নয়। যতটুকু অবশিষ্ট আছে তা থেকে শনাক্ত করা যায় না। শুধু তার দাঁত বের করা স্মিত অস্থিসার মাংসহীন মুখটা দেখলে মনে হয় তা যেন তার একসময় নামেরই এক বিভৎস প্রতিরূপ। মুখ কুচকে নাক চাপা দিয়ে দ্রুত দেওয়ালে হাত ঘষতে পিছিয়ে আসে সে। ভয়ের তো চোখে একবার সেটার দিকে আর একবার নিপার দিকে তাকাতে থাকে। মেয়েটি একই রকম ভাবে দাঁড়িয়ে থাকে। আপনার হয়ে সৎকার আমি করব। সন্তান না থাকার কষ্ট আমিও বুঝি। আপনার স্ত্রীর মতো আমিও সবকিছু ভুলে সাংসারিক সুখ চেয়ে বসেছিলাম। আমরা ভার্যা রূপে সুখী হতে পারি না। ক্ষমতা কমতে কমতে কাউকে প্রতিশোধ স্পৃহা নিয়ে নিজের আহুতি দিয়ে আত্মাকে মুক্তি দিতে হয়, আর কাউকে নিজের ফাঁপা শরীরে তার জায়গা করে দিতে হয়। বলে থামল সে। তার গলাটা এখন যেন বদলে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে আবার বলল, সে অভাগিনীর ফাঁপা দেহে আর নতুন প্রাণের সঞ্চার হয় না। কথাগুলো সারমর্ম বোঝার ক্ষমতা বিপিনের নেই। তার মাথার ভেতরটা দপদপ করছে। সে ভীত গলায় বলতে থাকলো, চলে যা, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, তোকে আমি চাই না, চাই না তোকে। খানিকক্ষণ তার দিকে চেয়ে থাকলো নিপা। তারপর মন্দির কক্ষের চারপাশে তাকাতে তাকাতে আপন মনে বলল, নশ্বর দম্ভ আর যৌক্তিক চেতনার দ্বার খুলিলে মিলিবে ঈশ্বরের দেখা। নিজের অজান্তে আপনি যে কি করেছেন তা কোনোদিনও বুঝবেন না। বলে দুপা এগিয়ে এসে কোলের দেহটিকে তার সামনে মেঝেতে নামিয়ে রাখে। তারপর পিছিয়ে গিয়ে হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়ল সে। অহিভূষণের দেহাবশেষ থেকে তখনও ঝরছে রক্ত। রক্তের ধারা এসে মেঝেতে প্রায় মিলিয়ে যাওয়া একটি চিহ্নকে ফুটিয়ে তুলছে। একটি যোনির প্রতিচ্ছবি, শিবলিঙ্গ ছাড়াই। সিন্দারাটা হাতে তুলে নিয়ে সেখান থেকে একটা ছোট্ট হাড়ের টুকরো ভেঙে ফেলল নিপা। একটা ভয়ার্ত আওয়াজ বেরোলো বিপিনের গলা থেকে। সেদিকে ভ্রুক্ষেপ না করে টুকরোটা নিজের জিভের ডগায় একবার লাগিয়ে তার বাঁশির এক মাথায় লাগিয়ে ফেলল নিপা। যোগ হলো আরো একটি জোর, আরো একটু বাড়ল তার দৈর্ঘ্য। তারপর মাথাটা তুলে গায়ের জোরে ছুঁড়ে মারল মন্দিরের বাইরে। পুকুরের জলে একটা আলোড়ন তুলে চির তলে তলিয়ে গেল অহিভূষণ রায়চৌধুরীর শেষ চিহ্ন। বাঁশিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো নিপা। টান টান দেহ, লজ্জার লেশ মাত্র নেই সেখানে। এগিয়ে এসে পড়ে থাকা মৃতদেহটা কোলে তুলে নিয়ে তাকালো বিপিনের দিকে। কেউ জানবে না বলে সে বেরিয়ে যায় রাতের অন্ধকারে।
ঐভূষণ বলেছিল ঠিকই, যারা রাত করে বাড়ি ফিরবে তাদের সাথে পাইক পেয়াদা কাউকে দিয়ে দেবেন। তবে কানাই অতক্ষণ অপেক্ষা করতে পারল না। যা দেখেছে সে, তাতে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয়। কিন্তু একা ফিরবে কিভাবে? এখন অত ডাকাবুকো নেই আগের মতন। তার দুঃসাহসী না তার কাল হয়ে দাঁড়ায়। এই ভাবতে ভাবতে ফটকের সামনে ঘুরঘুর করছিল সে। দারোয়ান দুজনও ভিতরে ঢুকে একটু দূরে দাঁড়িয়ে গান শুনছে। তাদের একজনকে বলবে এগিয়ে দিতে। এমন সময় ঠিক তার সামনে এসে পড়ে সে। ফটক দিয়ে সে আবার ঢুকছে জমিদার বাড়িতে। পরনে নীল শাড়িটির বদলে একটি হালকা সবুজ রঙের শাড়ি পরেছে কোনো কারণে। থতমত খেয়ে দাঁড়িয়ে যায় কানাই। কিরে, ওরকম ভূত দেখার মতো চমকে উঠলি কেন? না মানে ওই বাড়ি। মশালের আলোতে ভালো করে মুখটা দেখল কানাই। না, কোবরেজ দাদার বউ। তুই গুণেন জেঠার ছেলে তো? বাড়ি যাবি? এগিয়ে দেব? না না, আমি চলে যেতে পারবো বলে বাইরের দিকে এগিয়ে যায় কানাই। ভয় করছে নাকি? না না, আমি যাই। হ্যাঁ, পারবো আমি একা যেতে বলে আরো খানিকটা এগিয়ে গিয়ে দ্রুত পা চালালো কানাই। তার চোখের ভুল হয়নি। এরই শরীরে অবিকল সেই মুখকেই তখন সন্ধেবেলা দেখেছিল আনন্দীর পিছনে ছুটতে। মাসখানেক আগে যার দেহ ভেসে উঠেছিল কুশির বাগের বাঁকে, বিপিন বিশ্বাসের স্ত্রী উষার। মেয়ে হারানোর শোকেই নাকি কুশির বাগের বাঁকের জলে গলায় কলসি বেঁধে ডুবে প্রাণ দেয় উষা। পরের দিন অনেক রাতে কানাই একাই মাছ ধরতে যায়। চড়া স্রোতে মাছের আমদানি বেশি, উপরি লাভের আশায়। বাবের বারণ সত্ত্বেও কানাই নৌকার মুখ ঘোরায় কুশির বাঁকের বাঁকে। নৌকার মুখ বাঁকের জলে পড়তেই হ্যারিকেনের আলোয় দূরে জলের ওপর কিছু একটা ভাসতে দেখে সেদিকে এগিয়ে যায় নৌকা নিয়ে। ফুলে ভেবে থাকা দেহটিকে চিনতে অসুবিধা হয় না তার। শাড়ির আঁচল আলগা হয়ে ভাসছে। বহু কল্প কেঁপে উঠলেও ভয়ে পিছিয়ে যায়নি কানাই। কারণ ভয় কাকে বলে তখনও সে জানে না। জঙ্গলের মধ্যে থেকে কিছু একটা জলের মধ্যে নেমে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে তার দিকে। হ্যারিকেনের আলোটা তুলে ভালো করে দেখার চেষ্টা করে সে। হাঁক পারে কানাই, মানুষই তো, আর না হলেও বা মাঝে মাঝে তারা নাকি মাছ চাইতে আসে। বাবার কাছে শুনেছে সে। হাতে করে মাছ না দিলেই হলো, আর জোর গলায় বলতে হয় মুখে তোর ছাই দেব, ইচ্ছে হয় নিজে তুলে খা। আর বৈঠার সাথে সেগুন কাঠের একটা শক্ত লাঠিও রাখে সে নৌকায়। যেই হোক তার মাথায় পড়লে বাপ বাপ বলে পালাবে। আলোর পরিধির মধ্যে এসে এসে দাঁড়ালো। সে মানুষই, রুগ্ন চেহারা, কোটরে ঢুকে যাওয়া চোখ, গালে সাদা দাড়ি। মুখের চারপাশে দাড়িতে শুকিয়ে যাওয়া কালচে দাগগুলো ভালো করে ঠাউর হয় না। কানাই তাকে দেখেছে আগে। গাঁয়ের প্রায় সবাই দেখেছে তাকে এবং এই দলটাকে। ভেসে থাকা দেহটার সামনে এসে খানিক্ষণ চেয়ে থাকে সেটার দিকে। খিদে ক্লান্তিতে ধুঁকছে গোটা শরীর। ধীরে ধীরে দুহাত জড়ো করে তুলে ধরে কানাইয়ের উদ্দেশ্যে। ক্ষমা না ভিক্ষা? তারপর দেহটাকে টেনে নিয়ে পিছোতে থাকে সে। দোপা পিছিয়েই হঠাৎ ঝুঁকে পড়ে মুখ নামিয়ে আনে সেটার উপর। নৌকার উপরে ধপ করে বসে পড়ে কানাই। কাবা কাবা হাতে হ্যারিকেনটা নামিয়ে রাখে। বইটা হাতে তুলে নিয়ে গায়ের জোরে স্রোতের বিপরীতে বাইতে থাকে সে। আলোর পরিধিও পিছোতে থাকে। সেই কমে আসা আলোতেই সে দেখতে পায় জঙ্গল থেকে আরো কয়েকজন দ্রুত এগিয়ে আসে বুড়োর কাছে। এক মুহূর্ত সময় নষ্ট করে না, তারাও মুখ লাগায় সেই মৃতদেহে। আর থাকতে পারে না কানাই, উল্টো দিকে ঘুরে বসে দাঁড় বাইতে থাকে। কয়েক পায়ে গিয়ে একটু থামলো কানাই। এখন রাতে একা বেরোতে ভয় করে তার। পিছন ফিরে তাকায় একবার।
সে এখনো দাঁড়িয়ে আছে ফটকের সামনে। কি করবে? ফিরে যাবে বাড়ির ভিতর, নাকি? কয়েক পা এগিয়ে আসে সে, পরম স্নেহের সাথে কানাইকে বলে, ভয় পাসনি, এগিয়ে যা, আমি আছি তো। শেষ হলো আমাদের আজকের গল্প অর্ক চক্রবর্তীর লেখা কেউ জানবে না। গল্প পাঠ এবং প্রহ্লাদ ও বিপিন বিশ্বাসের চরিত্রে অর্ণব, গল্পের সূত্রধার অর্ণব এবং সৌভিক, পর্ব পরিচালনা এবং দিব্যেন্দু, শিবু, শ্যামাপদ ও জনৈক প্রবীণ মানুষের চরিত্রে আমি সৌভিক, অহিভূষণ ও হারানের চরিত্রে মানব, হাসি ও আনন্দির চরিত্রে দেবস্মিতা, উষার চরিত্রে অর্পিতা, কম বয়সী ছোকরা ও কানাইয়ের চরিত্রে শ্রীরূপ, রামপুর গ্রামের জনৈক মানুষের চরিত্রে দেবার্ঘ, নিপার চরিত্রে বর্ণিশা, নির্ধরের চরিত্রে সায়ন্তন এবং প্রচ্ছদঙ্কনে অভিব্রত, আর শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সুমঞ্জয়। আমরা আজ আমাদের পাশে পেয়েছি স্কেরি টেলস চ্যানেলের পক্ষ থেকে শ্রীরূপকে ও মরিচিকা চ্যানেলের পক্ষ থেকে দেবস্মিতাকে। অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের সঙ্গে থাকার জন্য। ওদের চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি সম্বন্ধে যাবতীয় তথ্য আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সেই। আমাদের আজকের গল্প সম্পর্কে আপনাদের মতামত জানার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষারত। তাহলে আজকের মতো বিদায়। আগামী রবিবার আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। টিল দেন, প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড। নমস্কার।